কাল আমার বিয়ে। যার সাথে বিয়ে হচ্ছে তার মুখটা পর্যন্ত দেখা হয়নি। কি কপাল আমার, আপনারাই বলেন। বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। এই সময় বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু কি করব বলেন। সবার চাপের কারণে বিয়ে করতে হচ্ছে আমাকে, বলতে পারেন বাধ্য করা হচ্ছে। চলুন পরিচয়টা জেনে নিন। আমি রবিউল হাসান, মায়ের বড় ছেলে। আমার একটা বড় বোনও আছে, বাকিটা পরে জানতে পারবেন। আজ বাদে আমার কাল বিয়ে, আজ গায়ে হলুদ। সবাই এই দিনে অনেক আনন্দ করলেও আমার মনে হচ্ছে আজ আমার গায়ে হলুদ নয়, মনে হচ্ছে আজ আমাকে কোরবানি করা হবে। ঠিকই শুনেছেন, মনে হচ্ছে আজ আমাকে কোরবানি করা হবে। বন্ধুদের থেকে শুনেছিলাম মেয়েটা নাকি কালো। তারপর অনেক চেয়েছি বিয়ে আটকাতে, কিন্তু পারিনি। যতই চাই নিচে বিয়েটা ভাঙতে, সামনে কেউ না কেউ এসে দাঁড়ায়। আমার পরিবারেরই কেউ আসে, হয়তো আপু নয়তো মা। যেদিন শুনলাম মেয়েটা কালো, সেদিন থেকেই আমার হাসি আনন্দ সব উড়ে গেল। তারপর অনেক চেয়েছি বিয়েটা ভাঙতে, কিন্তু পারিনি। অবশেষে আজ আমার গায়ে হলুদ। রাত 12টা, সব কিছু সাজানো শেষ। এখন হলুদ লাগানোর পালা। ইচ্ছা না থাকা সত্ত্বেও হলুদ লাগাতে হচ্ছে। এক সাগর রাগ নিয়ে হলুদ লাগাতে দিলাম। অবশেষে সব শেষ করে বিয়ের দিন এলো। আজ আমার বিয়ে, ধুমধামে বিয়ে হলো, সবাই আনন্দ করলো, শুধু আমি ছাড়া। আমি কখনো সিগারেট খাইনি, আজ কেন যেন মনে হচ্ছে সিগারেট খেলে এই মনের কিছুটা কষ্ট কমবে। ফোন দিলাম রাশেদকে। তুই কোথায়? এই তো নিচে আছি, তুই কোথায়? আমি ছাদে আছি, এখানে আয়। ওকে, আসতেছি। 5 মিনিট পর। তা মামা, কি অবস্থা? এই তো আছি কোনো রকম। কোনো রকম মানে কি? আজ তো একদম ভালো থাকার কথা মামা। বাদ দে, তোর কাছে সিগারেট আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? দে তো একটা। মানে কি? তুই সিগারেট নিয়ে কি করবি? চিন্তা করিস না, কলেজে থাকতে তোরা সিগারেট খেলে আমি নিয়ে ফেলে দিতাম, কিন্তু এখন তোর টাকা নষ্ট করব না, আমি খাবো। চিন্তা করিস না, দে একটা। তুই সিগারেট খাবি মানে কি? খাবো মানে খাবো, দিবি কিনা বল। কি হয়েছে হঠাৎ তোর? তুই তো কখনো সিগারেট খাস না, তাহলে আজকের এই দিনে তুই কিভাবে সিগারেট খাবি? মুখ দিয়ে খাবো সিগারেট, দে। তারপর রাশেদ সিগারেটের প্যাকেট আমাকে দিল। আমি একটা সিগারেট ধরালাম। প্রথমে মুখে দিতে প্রচুর কাশি আসলো, গলাও পুড়ল। তারপর আরও কয়েকবার সিগারেট টান দিতেই গলা পুড়ল। এভাবে একটা সিগারেট নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকটা ধরালাম, সেটা মুখে নিয়ে টান দিলাম, কিন্তু আগের মতো কাশি আসলো না। আবার টান দিলাম, মনে হলো পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এভাবে আরও একটা সিগারেট খেলাম। মোট 3টে সিগারেট খেলাম। মনে হচ্ছে ভেতরে অনেক বছর পর এমন ঠান্ডা অনুভূতি আসলো। মনে হলো এটাই জীবনের প্রথম, আর হয়তো কখনো এমন ঠান্ডা হয়নি। এতক্ষণ আমার কারসাজিগুলো রাশেদ দেখছিল, কিছু বলছে না ও। তারপরও আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তুই কি পাগল হয়ে গেছিস? এসবের মানে কি? কিছু না। কিছু না বললে কি হবে? কি হয়েছে বল। কি মনে হয় আমার কিছু হয়েছে? হ্যাঁ, মনে হয় না শুধু, আমি শিওর তোর কিছু হয়েছে। নয়তো আজ প্রথম সিগারেট খাচ্ছিস কেন তুই? রাশেদ আর আমি অনেক কথাই বলছিলাম, হঠাৎ আপু আসলো। আমি তাড়াতাড়ি সিগারেট আর লাইটার লুকিয়ে ফেললাম। আপু সেটা খেয়াল করেনি। এখানে কি করতেছিস? এই তো গল্প করছিলাম। তোর কি এই রাতটাতেও গল্প করতে হবে? হ্যাঁ আপু, আমিও সেটাই বলছিলাম। চল রুমে যা। আর একটু পরে যাব। আর একটু পর মানে কি? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। আপু, 1:10 হয়েছে। মনে মনে বললাম, শালা বন্ধু নাকি শত্রু রে? কি বিপদ থেকে উদ্ধার করবে তা না, আরও আপুর সাথে তাল মেলাচ্ছে। তোকে বেঁচে থাকলে পরে দেখে নেব শালা। চল ওকে দিয়ে আয়। হ্যাঁ আপু, আমি দিয়ে আসতেছি। হ্যাঁ দিয়ে আয়। আপু হঠাৎ রেগে রেগে কথা বলতেছে, কাহিনীটা বুঝলাম না। তারপর রাশেদ আমাকে বাসর ঘরের সামনে নিয়ে আসলো। দেখ ভাই, যা হবার হবে, সেটা পরে দেখা যাবে। আগে বিড়ালটা ঠিক মতো মারবি। বিড়াল মারতে যাব কেন? বিড়াল তো একটা প্রাণী, তাকে মারলে তো পাপ হবে। ধুর শালা, এই বিড়াল সেই বিড়াল নয়। তাহলে কি? ভিতরে ঢুকলে দেখবি। এখন যা। ওকে, দোয়া করিস।
হ্যাঁ, দোয়া করব কালকের মধ্যে যাতে ডজন খানেক বাচ্চার বাপ হোস। ধুর শালা। যা ভিতরে, বিড়াল কিন্তু বারবার মারার সময় পাবি না। বলে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। ধাক্কাটা এতই জোরে ছিল যে আমি সোজা গিয়ে পড়লাম। আরে না ভাই, আমি খাটের এক কোণায় গিয়ে পড়লাম। তারপর কষ্ট করে উঠলাম। বউ এসে আমাকে পায়ে ধরে সালাম করলো। তার ঘুমটা সরালাম। দেখলাম আমার ফ্রেন্ডরা যেমন কালো বলল তেমন কালো না। আপনার নাম কি? এটা কেমন কথা? বিয়ে করলেন অথচ ওর নামটাও জানেন না? আসলে ভুলে গেছি। ভুলেই যাওয়ার কথা। যাই হোক, আমার নাম মারিয়া আফরিন তুফা। আপনি তুফা বলেই ডাকতে পারেন। ওকে, তুফা বলে ডাকবো। আসলে আমার কিছু কথা আছে। ঠিক আছে, সব কথা শুনবো। আগে চলুন 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আচ্ছা ঠিক আছে। আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো শুনে হয়তো তুফা অনেক কান্নাও করতে পারে, তাই প্রথমবারের মতো তার কথায় রাজি হলাম। তারপর নামাজ শেষ করে আমি খাটে এসে বসলাম। তুফার দিকে আর একবারও তাকাইনি। আমি খাটে বসে তুফা আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। সে আসলো, এসে আমার সামনে দাঁড়ালো। তারপর আমি আস্তে আস্তে মাথা তুললাম। এ কি, এটা কি তুফা ছিল? একটু আগে দেখলাম এর থেকে ভালো চেহারা, আর এখন এত কালো। পরে বুঝলাম সব ময়দার অবদান। কপালটা আমার এতই পোড়া। হ্যাঁ বলুন, কি কথা? আমি বিয়ে করতে চাইনি, সবার জোরাজোরিতে আমি বিয়ে করেছি। বলা যায় বাধ্য করা হয়েছে আমাকে। আপনি কখনো আমার থেকে স্বামীর অধিকার পাবেন না। আপনি আমাকে বিয়ের আগে কেন এসব বলেননি? বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আপনি এভাবে আমার জীবনটা নষ্ট করতে পারেন না। আমি নষ্ট করতে চাইনি, আমাকে ক্ষমা করবেন। আমি অনেক চেয়েছি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে, কিন্তু যখনই আপনার সামনে যেতে চাই তখনই কেউ না কেউ আমার সামনে এসে যায়, তাই আপনার সাথে কথা হয়ে ওঠেনি। তাহলে এখন আমার কি হবে? চিন্তা করবেন না, আমি আপনাকে 3 মাস পর ডিভোর্স দিয়ে দিব। তারপর আপনার যেদিকে ইচ্ছা চলে যাবেন। আমি বোধহয় একমাত্র মেয়ে যে বাসর রাতে নিজের স্বামীর কাছ থেকে ডিভোর্সের কথা শুনছে। ওকে। ঠিক আছে, শুয়ে পড়ুন। হুম। বলে সোফায় শুয়ে পড়ল। এ কি, আপনি এখানে কেন শুয়েছেন? তাহলে কোথায় শুব? আপনি খাটে ঘুমান। তাহলে আপনি কোথায় ঘুমাবেন? আমার সাথে নাকি? না, আমি সোফায় শুয়ে পড়ব, আপনি খাটে যান। আচ্ছা। আরেকটা কথা শুনেন, বলুন। আমাদের মাঝে যে ভালো সম্পর্ক নেই সেটা যাতে কেউ বুঝতে না পারে। আপনি যেমন বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। আপনি আমাকে বউ হিসেবে না মানেন, কিন্তু আমি তো মানি। এই বলে শুয়ে পড়ল। আমি কিছু বললাম না। পরের দিন সকালে ঘুম ভাঙতেই শুনি কে যেন কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমি শক খেলাম, এটা তো আপুর কণ্ঠ নয়, আর এত কাছ থেকে কেন আওয়াজ আসছে? তারপর মাথা তুলে দেখলাম তুফা কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমি তো তার তেলাওয়াত শোনার জন্য আবারও ঘুমের ভান ধরে শুয়ে থাকলাম। সোফা থেকে তোফার চেহারাটা ভালো করে দেখা যাচ্ছে। যখন কোরআন তেলাওয়াত শেষ করে আমার দিকে তাকালো, তার চোখের উপর আমার চোখ পড়ে গেল। আপনি কখন উঠলেন? এই তো একটু আগে, আর আপনার তেলাওয়াত শুনছিলাম। আচ্ছা, এখন গোসল করে নিন। কেন? আমাদের মাঝে তো কিছুই হয়নি, গোসল করতে হবে কেন? এটা সমাজের নিয়ম। যদি আপনি গোসল না করেন তাহলে অনেকে অনেক রকম কিছু মনে করবে। আর আপনি বলেছিলেন আমাদের মাঝে যা হচ্ছে তা যেন আর কেউ না জানে। সো এখন গোসলটা করে নিন। আচ্ছা। তারপর গোসল শেষ করে রুমে এসে দেখি তুফা নেই। তুফা নিচে চলে গেছে রান্নায় হেল্প করার জন্য। আমি রুমে এসে বসে আছি, আর ওইদিকে তুফা রান্নার কাজে হেল্প করার জন্য রান্নাঘরে গেল। আরে ভাবি, আপনি এখানে কেন? আসলাম আপনাদের রান্নার কাজে হেল্প করতে। কালকেই তো এসে আজকেই কাজ করতে হবে? হ্যাঁ, আর কয়দিন পর তো আমাকে দেখতেই হবে। একদম না, কোনো কাজের জিনিসেই হাত দিবেন না আপনি। আমি করতেছি, করতে দিন। এটা কেমন কথা? আপনি একা কিভাবে করবেন? চলুন আমিও আপনাকে হেল্প করি। একদম না,
আপনি শুধু দেখবেন। ওকে, কাল কিন্তু আমাকে করতে দিতে হবে। নতুন বউ কিন্তু আপনি ভাবি। এখন আপনাকে কিছুই করতে হবে না, বছর দুয়েক যাক তারপর করতে হবে। কি, বছর দুয়েক? তাহলে কি এত সময় আমার স্বামী আমার রান্না করা খাবার পাবে না? ইস, কালকে এসে স্বামীর প্রতি এত দরদ, কি ব্যাপার ভাবি? ডাল মে কুছ কালা হ্যায়। কি বললেন বুঝলাম না। তা ভাবি, ভাই কেমন আদর করলো আপনাকে? আপু, আপনিও না? তুফা বাহিরে লজ্জায় লাল হয়ে গেছে আর ভেতরে এক সাগর কষ্ট লুকিয়ে রেখেছে, যা তার বাহিরের ফরমালিনযুক্ত হাসির কারণে বোঝা যাচ্ছে না। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা আপু, ওনার কি খাবার পছন্দ? ওর তো কোনো খাবারই অপছন্দের নয়, তবে বিরিয়ানি, নুডলস একটু বেশি খায়। এগুলো কি রান্না করা হয়েছে? বিরিয়ানির রান্না শেষ, এখন নুডলস রান্না বাকি আছে। আপনি বসুন, নুডলসটা আমি রান্না করছি। বললাম না, কোনো কিছুতেই কাজ করতে হবে না, বছর দুয়েক যা তারপরে কাজ করবেন। এই বছর দুয়েক কাজে হাত দেওয়া নিষেধ আপনার। প্লিজ আপু, শুধু নুডলসটা রান্না করব, আর কিচ্ছু না, প্লিজ প্লিজ প্লিজ। তুফার অনেক জোরাজোরিতে আপু রাজি হলো। তারপর তুফান নুডলস রান্না করলো। সব রান্না শেষে যান ভাবি, এখন রবিউলকে ডেকে আনেন। ওকে আপু। তারপর তুফা আমাকে ডাকার জন্য উপরে চলে আসে। তখনও আমি রুমে বসে আছি। খাবার রেডি, আপনি খেয়ে আসেন। আমি খেয়ে আসবো মানে? আপনি খাবেন না? আগে আপনি খেয়ে আসেন, তারপর আমি খাবো। এটা কেমন হয়? চলেন দুজনেই একসাথে খেয়ে আসি। আচ্ছা চলুন। আরেকটা কথা, জি বলুন। নিচে কেউ কিছু বুঝতে পারে নাই তো? না, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। গুড। আরেকটা কথা, আমরা যখন নিচে কথা বলবো তখন তুমি করে বলবো। আমি কিভাবে তুমি করে বলবো? আপনি তুমি বলবেন আর আমি আপনিই বলবো। আপনার ইচ্ছে, তবে মনে রাখবেন যাতে কেউ বুঝতে না পারে। ওকে। তারপর তোফার সাথে নিচে গেলাম। টেবিলে সব খাবার সাজানো আছে, কিন্তু আমার বেশি পছন্দের জিনিসগুলো নেই। মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম সেই প্রিয় জিনিস দুইটা থাকবে, কিন্তু নেই। তারপর নাস্তার টেবিলে গিয়ে বসলাম। আমার বিপরীতে আম্মুর পাশে বসলো তুফা। একটু পর তুফা আসলো। মা আগে থেকে বসে আমাদের জন্য অপেক্ষা করছিল। কি হলো, তোর নাস্তা কর। আপু তুমিও বসে যাও। না, আমি পরে খাবো, তোরা আগে খেয়ে নে। আমাদের সাথে বসো, সমস্যা নেই। হ্যাঁ আপু, আপনিও বসে যান আমাদের সাথে। আচ্ছা বসতেছি, তোমরা শুরু করো, আমি আরেকটা আইটেম নিয়ে আসি। এই বলে আপু আবারও রান্নাঘরে চলে গেল। ফিরে আসলো নুডলস নিয়ে। নুডলস দেখে আমার তো জিভায় জল এসে গেছে। আপু নুডলস দাও, আর কিছু খাবো না। কেমনি কি? এটা তো কাউকে দেয়া যাবে না। কেন? এটা কি জন্য বানালে তাহলে? শুধু আমার জন্য। দেখো আপু, আগে আমি খাবো তারপর তুমি। এত কষ্ট করে তোর জন্য রান্না করলাম নাকি? দিবা নাকি বলো? ছোট থেকেই আপুর সাথে দুষ্টু মিষ্টি রাগ অভিমান চলে আসছে, আর সবচেয়ে বেশি হলো ফান করা। বস, দিচ্ছি, আবার পেট খারাপ হবে। ঠিক ধরেছ, যদি না দাও পেট খারাপ হবে। এতক্ষণ আমাদের কথাগুলো মা আর তুফা বসে বসে শুনছিল। তুফা তো আমাদের কাহিনী থেকে এক প্রকার হালকা হালকা হাসছে। তারপর আপু নুডলস দিল। প্রথম 2 চামচ খেয়ে মনে হলো আজকের নুডলসটা মা বা আপু করেনি। স্বাদটা আজ একটু ভিন্ন, তবে রান্না ভালোই হয়েছে। আপু, আজকের নুডলসটা কে রান্না করেছে? কেন, কি হয়েছে? আজকের স্বাদ একটু অন্যরকম, তাই বললাম আর কি। আমি ছাড়া আবার কে? ও, তাই তো বলি এত জঘন্য হয়েছে কেন আজকের নুডলস। আপুকে রাগানোর জন্য বললাম। কি বললি তুই? বলে আপু তুফার দিকে তাকালো। দেখলাম তুফার চেহারা কালো করে ফেলেছে। তোদের এসব নাটক বন্ধ কর আর খাবার শেষ কর। দেখছো মা, তোমার ছেলে কি বললো? নুডলস নাকি জঘন্য হয়েছে। হয়েছে তাই বললাম, আরও রাগানোর জন্য কথাটা বললাম। ঠিক আছে, নুডলস তোকে খেতে হবে না, আমাকে দিয়ে দে, আমি খাবো। বলে আপু আমার দিকে আসতে লাগলো। আরে থাক, কষ্ট করে আমার জন্যই তো বানাইছো, ফেরত দিলে কেমন দেখায়? তার চাইতে বরং আজকে কোনো রকম হজম করে নেই। এটা আমি রান্না করিনি।
এখন তো বলবাই তুমি রান্না করনি। সত্যি আমি রান্না করিনি। তাহলে কে করেছে? তুফা করেছে। আমি তুফার দিকে তাকিয়ে দেখি তুফা মাথা নিচু করে আছে, চেহারা দেখা যাচ্ছে না। তুফা, তুমি রান্না করেছো? তুফা মাথা তুলে আস্তে আস্তে তাকালো, দেখলাম চেহারায় কালো করে আছে, মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দিবে। আপু, আমি তো তুমি রান্না করেছো বলে ফান করেছি। আমি জানি না, তোর যা ইচ্ছে তাই কর। বলে আপু না খেয়ে চলে গেল। পেছন থেকে অনেক ডাকলাম, তাও চলে গেল। তারপর মাও চলে গেল। মাথা পুরো খারাপ হয়ে গেল। আমি শুধু ফান করার জন্য এই কথাগুলো বলেছি, তাতে এমন রিয়াকশন দেখানোর কি আছে? তুফা, আপনি খেয়ে নিন, এখানে আর কেউ নেই, তাই আবার আপনি করে বললাম। না, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন, আমি উঠলাম। বলে তুফা চলে গেল। আমি শুধু বসে আছি আর চিন্তা করলাম, একটু ফান করলাম, তাতে এই অবস্থা কেন? যাক, আমি আর কি করব। আমিও না খেয়ে চলে আসলাম। রুমে এসে দেখলাম তুফা কান্না করছে। কি হয়েছে, আপনি আবার কান্না করছেন কেন? এমনি কিছু কিছু হয়নি। দেখেন, আমি শুধু আপুর সাথে ফান করার জন্য এমন কথা বলেছি, আর কিছু না। আরে না, আসলে এই নুডলসগুলো ভালো হয়নি, হয়তো জঘন্য হয়েছে। কেউ আমার কথা কেন বিশ্বাস করছে না? আমি শুধু ফান করার জন্য এসব বলেছি, সত্যি ভালো হয়েছে রান্না। বাদ দিন সেসব, না খেয়ে চলে আসলেন কেন? নুডলস না হয় জঘন্য হয়েছে, টেবিলে তো আরও অনেক কিছুই ছিল, ওখান থেকে খেতেন। কেউ তো খায়নি, আমি কিভাবে খাবো? আর আপনিও তো না খেয়ে চলে আসলেন। তখনই কে যেন ফোন দিল। ফোন হাতে নিয়ে দেখি রাশেদ। হ্যাঁ রাশেদ, বল। কোথায় তুই? বাসায়। আবার কোথায় হব? এখন তো বাসা থেকে বেরই হবি না শালা। কেন তোর এমন মনে হলো? যাই হোক, রাতে বিড়াল কেমন মারলি? বিড়াল মারতে যাব কেন রে ভাই? দেখলাম তুফা বড় বড় চোখ করে তাকাচ্ছে, মনে হচ্ছে কিছু বলবে। কোথায় হারালি? নাকি কিছু চিন্তা করতেছিস? তুই কি কখনো ভালো হবি না? কেন, আমি কি করলাম? কাল থেকে একটাই কথা বলে যাচ্ছিস। আচ্ছা, রাগ করিস না, আমরা সবাই পার্কের সামনে আছি, তুইও চলে আয়। ওকে, আসছি। তারপর ফোন কেটে দিলাম। দেখলাম তুফা এখনো আমার দিকে তাকিয়ে আছে। আপনার আবার কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কে ফোন দিয়েছিল? আপনি জেনে কি করবেন? এমনিই বললাম, আর আপনি যদি না বলেন তাহলে আর কিছুই জিজ্ঞেস করব না। আমার বন্ধু ফোন দিয়েছিল, রাশেদ ওর নাম। আমার খুব ভালো বন্ধু, সবসময় সে আমার পাশে ছিল। একটু আগে সে ফোন দিয়ে আপনাকে কি বলেছিল? আমাকে যেতে বললো তাদের সাথে, তারা সামনের একটা পার্কে আছে, ওখানে আমার কিছু ফ্রেন্ডরাও আছে। কখন যাবেন? এখন যাব। না খেয়ে যাবেন? হুম, আর খাবো না এখানে, ওখানে গিয়ে খেয়ে নেব। ঠিক আছে, মনে করে খেয়ে নেবেন। ওকে, আপনিও খেয়ে নেবেন। হুম। তারপর আমি পার্কে যাওয়ার জন্য রুম থেকে বের হলাম, সাথে সাথে আপু আসলো। কোথাও যাবে নাকি? হুম, রাশেদ ফোন দিয়েছিল, তাদের সাথে দেখা করতে যাব। না খেয়ে উঠে গেলি কেন? তোমরাও তো খাওনি, তাই আমিও খেলাম না আর। তুফা খেয়েছে? না, সেও না খেয়ে চলে গেছে। চল আগে খেয়ে নে, তারপর বের হবি। না আপু, আমি রাশেদের সাথে খেয়ে নিব, গেলাম। আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম। আর ওইদিকে আপু খাবার নিয়ে তুফার কাছে গেল। ভাবি, এগুলো খেয়ে নেন। না আপু, আমি খেয়ে তো আসলাম, আর খাবো না। কই খেলেন? সবাই তো যার যার মতো করেই চলে গেলেন, কেউই তো খাননি। যা খেয়েছি তাতে অনেক, আর খাবো না। আর আপু, আপনি তো রবিউলের বড়, মানে আমারও বড়, তাহলে আমাকে তুমি করে বললে খুশি হব। ঠিক আছে, বলবো। এখন খেয়ে নাও। না আপু, আপনার ভাই আসলে একসাথে খাবো। তারপরও আপু অনেক জোরাজোরি করলো তুফাকে খাওয়াতে, কিন্তু তুফা খায়নি, আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি চলে গেলাম রাশেদ সহ সবার সাথে দেখা করতে। পার্কে ঢুকে দেখি রাশেদ, ইমন, তামিম, নাবিল সবাই বসে আছে। আমি তাদের কাছে গেলাম। তা মামা, কি খবর? ভালো। বল, কি জন্য ফোন দিলি? কেন, তোকে ফোন দিতে কি কারণ লাগবে? তা না, কিন্তু তুই তো কখনো মিস কল ছাড়া ফোন দিস না, কিন্তু আজকে ফোন দিলি তাই বললাম। কি জন্য ফোন দিবে আবার জানিস না? কেমনে জানবো আমি? ঠিক আছে,
জানতে হবে না। বস, নাকি দাঁড়িয়ে থাকবি? আরে কি বলিস, ওর বসার সময় আছে নাকি? নতুন বউ বাসায় বুঝিস তো নাকি? হুম, নতুন বউ। তাহলে একটা কাজ কর, আজ থেকে 7 দিন তুই আর তোর বউ কোয়ারেন্টাইনে চলে যা। কেন? কেন আবার? নতুন বউ তাই? দেখ ভাই, ফান করার মোডে নেই আমি। বন্ধু আছিস, বন্ধু থাক, আর বেশি ওকালতি করবি না। এখন তো ওকালতি করব, তাই না? আচ্ছা, তোরা কি সবাই আমাকে পাগল বানাতে ডেকেছিস? আরে পাগল বানাবো কেন, একটু কথা বলবো তাই ডেকেছি। তুই বারবার হাসছিস কেন? কি হয়েছে আজ তোর? ওর আবার কি হবে, এমনি হাসতেছে। থাক তোরা, আমি গেলাম। আচ্ছা শোন, বল। বাসর কেমন হলো? ঠিক বুঝলাম না, আবার বলতো। আমি বলতেছি, বল, বাসর ঘরে বিড়াল কেমন মারলি? চলে যাব নাকি থাকতে দিবি? আচ্ছা থাক, আর বলবো না। তা ভাবি কেমন? আমার পোড়া কপাল, আর কি বলবো। কেন, কি হলো? কি আর হবে, একদম সুন্দর না, অনেক কালো। বলিস কি? হ্যাঁ ভাই, ওকে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। কি বলছিস তুই? জান্নাতের মতো মেয়ে হবে? কোথায় আকাশ আর কোথায় মাটি, আরে জান্নাতের অর্ধেকও হবে না। তুই না বলেছিলি জান্নাতের থেকে সুন্দর মেয়ে বিয়ে করবি? বলেছি, আর করেও দেখাতাম, কিন্তু আমার কপালটা দেখ কেমন খারাপ। আপনাদের বলে রাখি, জান্নাত হলো আমার এক্স। রূপে গুণে মাশাল্লাহ, হিংসে করে কথা বলতো, তাই ব্রেকআপ হয়েছে। অনেক অহংকারী ছিল মেয়েটা, সামান্য এদিক ওদিক হলেই ঝগড়া করত। আচ্ছা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হবে না, কপালে একবার আসছে মানে ঝুলে থাকবে। আচ্ছা এসব কথা বাদ দে, শুধু তুই ভাবিকে একটু ভালোবাসার ট্রাই করবি, তাহলে তোদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। তারপর থেকে আর তোর খারাপ লাগবে না ভাবিকে দেখে। আরে কি ভালোবাসা ট্রাই করব, ওকে দেখলে আমার গা জ্বলে, বমি আসে। তাহলে বিয়ে করলি কেন? আমি কি করতে চেয়েছি নাকি? মাই তো সব করেছে। কি করলো আন্টি? কি আর করবে, তুফার মা আর আমার মা নাকি বান্ধবী। তুফা অনেক ভালো মেয়ে নাকি, নামাজ দোয়া ঠিক মতো পড়ে, তাই মা আর আপু মিলে আমার গলায় তুফাকে ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা বাদ দে তো, চল, অনেক সময় হয়েছে, দুপুরের খাবার খেয়ে নি। তারপর সবাই একটা হোটেলে ঢুকে খাবার খেয়ে নিলাম। এরপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাত 12টা। চল এবার বাসায় যাই, অনেক রাত হলো তো। ঠিক আছে, যাই। রাতের খাবারও খেয়ে নিলাম হোটেলে, তারপর বাসায় চলে আসলাম। বাসার কলিং বেল বাজাতেই তুফা এসে দরজা খুলে দিল। আমি সোজা এসে সোফায় শুয়ে পড়লাম। আমার পেছনে পেছনে তুফা এলো। আমি খাবার দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে খেয়ে নিন। আমি খেয়ে আসছি। তারপর তুফা আর কিছু বলল না। একটু পর মা আসলো। কিরে, তোকে কতবার ফোন দিছি? আমি ফোন বের করে দেখি 20টা মিসড কল। ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝিনি। সারাদিন কোথায় ছিলি? বাইরে আড্ডা দিচ্ছিলাম। সারাদিন আড্ডা দিতে থাকলে কি হবে? ঘরে নতুন বউ আছে, সেটা কি তোর মাথায় নাই? সরি, আর এমন হবে না। মনে থাকে যেন। তারপর মা চলে গেল। আমি আবারও সোফায় শুয়ে পড়লাম। মা আসছিল তাই উঠে গেছি। তারপর তুফা। আপনি কি সত্যিই খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। তুফা আর কিছু বললো না, যে যার মতো শুয়ে পড়লাম। তার পরদিন সকালে ঘুম থেকে উঠে একই আওয়াজ শুনতে পেলাম। কোরআন তেলাওয়াত করছে তুফা। আমিও তার তেলাওয়াত শুনতে লাগলাম। তুফার কোরআন তেলাওয়াত শেষে আমিও উঠে গেলাম। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি চা নিয়ে আসছি। আমি কিছু নি। এরপর তুফা চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। তারপর রুম থেকে বের হতেই দেখি আপু। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন, তোর আবার কি হলো? আচ্ছা আপু, তোরা এই মেয়েটার মধ্যে কি এমন দেখলি বলতো, তাকে আমার সাথে বেঁধে দিলি? দেখ তোফা, অনেক ভালো মেয়ে, হয়তো একটু সামলা, কিন্তু ওর মতো মেয়ে হাজারে একটা হয়। এমন হাজারের একটা মেয়ে না এনে 10,000-এর যে কোনো একজন আনতে পারলে না? এই, তোর সমস্যা কি রে? কি আর সমস্যা হবে, যত সমস্যা ওই কালো মেয়েটা। তুই তো শুধু চামড়া নিয়ে পড়ে আছিস, কখনো কি তাকে বোঝার ট্রাই করেছিস? আর কখনো করবো না। তুই কাল দুপুরে আর রাতে খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। কোথায় খেলি? হোটেলে।
আর তুই যে একটা মেয়েকে এখানে একা রেখে গেলি, সে খেয়েছে কিনা জানিস? হ্যাঁ, সে তো খেয়েছে। না, সে খায়নি, ইভেন এখনও খায়নি। তুই যখন দুপুরে খেলি না তখন সেও খায়নি, তোর জন্য তোর সাথেই খাবে। আর যখন রাতেও খেলি না তখন সেও খায়নি, তোর সাথে খেতে পারিনি বলে। তাতে আমার কি? তোর কি মনে হয় সে তোর বউ? তার ভালো মন্দ তোরই দেখতে হবে। ভালো মন্দ আমার দেখতে হতো যদি এমন একটা কালো মেয়ে না আনতে। কি কম ছিল আমার? কেন এমন একটা মেয়েকে তোমরা দেখলে? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? ছিল, তবে তারা তোর জন্য যোগ্য ছিল না। এই মেয়েটাই তোর জন্য যোগ্য। তারপর আপু চলে গেল। আমিও চিন্তা করলাম, তাহলে তোফা কাল থেকে কিছুই খায়নি। এখন তো নিজেকেই ঘৃণা লাগছে। একটা মেয়ে আমার জন্য না খেয়ে আছে, অথচ আমি তাকে একবারও জিজ্ঞেস করিনি খেয়েছি কি না। না না, এটা আমি ঠিক করিনি। তারপর আবারও রুমে গেলাম, দেখলাম তুফা বসে বসে কান্না করছে। আমি আর আপু যখন কথা বলছিলাম তখন আমাদের কথাগুলো তুফা শুনেছিল, আর আমাদের কথা শুনে তুফা কান্না করতে লাগছে। তুফা নিজেই নিজেকে বলছে, কেন এত হলাম কালো আমি? চামড়া দিয়ে কেন মানুষ বিচার করা হয়? কি হলো, আপনি কান্না করছেন কেন তুফা? আরে কি হলো বলেন তুফা। তাও কিছু বলছে না, আরও জোরে কান্না করতে লাগলো। দেখেন, আমাদের বাসায় মেহমানে ভর্তি। এই সময় আপনি কান্না করলে তারা যদি শোনে তাহলে কি ভাববে বলেন? কি হয়েছে আমাকে বলেন, আর কান্না থামান প্লিজ। তারপর তুফা কান্না থামালো, হয়তো বাসার মেহমানের কথা চিন্তা করে। তারপর তুফা বলতে শুরু করলো, কেন? আমি কি কালো বলে মানুষ নয়? যদি আমি কালো হয়ে এত অবহেলা পেতে হবে জানতাম, তাহলে কখনো বিয়ে করতাম না। যদিও করতাম, আপনার মতো মানুষকে করতাম না। হ্যাঁ, আমি কালো, আমি কারো ভালোবাসার যোগ্য না, তাই বলে আমাকে এত অবহেলা করতে হবে? আপনি না বলেছিলেন 3 মাস পর ডিভোর্স দিয়ে দিবেন? হ্যাঁ বলছি। তাহলে 3 মাস পর ডিভোর্স দিয়ে দিবেন। এই কালো চেহারা, কালো রং আপনাকে আর দেখতে হবে না। মনে তো হয় না কখনো কাউকে ভালোবেসেছে। আপনি কি বুঝবেন ভালোবাসার মানে? তুফা কথাগুলো কান্না করে করে বলল, আপনি খেয়েছেন? কালো মানুষের ভালো মন্দ খোঁজ রাখার আপনার প্রয়োজন নেই। আপনি খেয়েছেন তাতেই হবে। আসলে আমি কথাগুলো এভাবে বলতে চাইনি। কিভাবে বলতে চেয়েছেন তা আমার জানতে হবে না। ঠিক আছে, আপনি কাল থেকে না খেয়ে আছেন, এখন খেয়ে নিন। না, খাবো না। আপনি খান কি? বলছি তো খেতে। খাচ্ছি। তারপর তুফা খাবার খেয়ে নিল। প্রতিদিন সকালে তুফার কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙার একটা অভ্যাস হয়ে গেছে আমার। আজ তামিমের বিয়ে, সবাইকে দাওয়াত দিয়েছে। সবাই আসছে যে যার বউ নিয়ে, কিন্তু আমি আসছি শুধু নিজেকে নিয়ে, কারণ তুফাকে আনলে আমার সম্মান একটুও থাকবে না। আমি আর রাশেদ একসাথে দাঁড়িয়ে আছি, ইমন, নাবিল এরা এখনও আসেনি। আমরা আগেই চলে এসেছি। একটু পর ইমন তার স্ত্রী সহ আসলো, তারপর নাবিলও তার স্ত্রী নিয়ে। তামিমের বিয়েতে পার্টি দিয়েছে, সবাই নিজের মতো ফুর্তি করার জন্য। একটা সময় এসে আমার সব বন্ধু এক জায়গায় আসলাম। আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ ইমন আর নাবিলের বউ আসলো। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো। ভাবি, আপনারা কেমন আছেন? ভালো ভাইয়া। তো ভাইয়া, ভাবিকে আনেননি? না, আনিনি। কেন ভাইয়া? ভাবিকে আনলে তার সাথে পরিচিত হতে পারতাম। আসলে সে আসতে চায়নি, তাই তাকে আনিনি। কি বলেন? আমরা তো পার্টি বললে না এসে থাকতে পারি না, আর ভাবি আসেনি, এটা কেমন কথা? আসলে সে এসব পছন্দ করে না, তাই আসেনি। আচ্ছা ভাইয়া, ভাবি কি দেখতে অনেক সুন্দর? যদিও তারা আগে থেকেই জানে তুফা কালো, তাও জিজ্ঞেস করলো। না, আরে তেমন কিছু না, আসলে সে শ্যামলা। ও, তাই তো আসেনি। আচ্ছা ভাইয়া, আপনারা গল্প করেন, আমরা আসি। তারপর জেরিন ভাবি আর সামিয়া ভাবি একপাশে গিয়ে যা বলছিল তা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। তারা আমার নামে যা ইচ্ছে মুখ দিয়ে যা আসছে তা বলেই যাচ্ছে। দেখছেন ভাবি, আমাদের বলেছিল অনেক সুন্দর একটা মেয়ে বিয়ে করবে, আর বিয়ে করেছে একটা ভূতকে। আমিও সেটাই বলছি। আসলে বেচারার কপালটাই খারাপ। চাইলো কি আর হলো কি। আরও অনেক কথা, তাদের কথা শুনে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আজ ইচ্ছে মতো মদ খেলাম,
যে আমি কখনো সিগারেট খাইনি সে আমি আজ এই তুফা নামের মেয়েটার জন্য সিগারেট খেলাম, আর আজ মদও খাচ্ছি। ইচ্ছে মতো মদ খেয়ে একদম মাতাল। তারপর রাশেদ আমাকে ধরে নিয়ে আসলো আমার বাসায়। মদ খাওয়ার পর আমার তেমন কিছুই মনে নেই, মাতাল হয়ে গেলাম। রাশেদ বাসার বাইরে দিয়ে চলে গেল, নয়তো আমার বোন রাশেদকে কিছু বলতে পারে সেই ভয়ে। তারপর আমি বাসার কলিং বেল বাজালাম। অনেক রাত হয়ে গেছে তাই সবাই ঘুমিয়ে গেছে। দ্বিতীয়বার যখন কলিং বেল বাজালাম তখন তুফা এসে দরজা খুলে দিল। এ কি, আপনি এভাবে ঢুলছেন কেন? মদ খেয়েছি। কি, আপনি তো সিগারেট খান না, তাহলে মদ খেলেন কেন? আপনার জন্য। আর কিছু না বলে খাটে এসে শুয়ে পড়লাম। তারপর তুফা আসলো। আমি মদ খেয়েছি, তবে পুরোপুরি মাতাল হইনি। একটু একটু বুঝতে পারছি, অনুভব করতে পারছি সব কিছু। তারপর তুফা এসে আমার পাশে শুয়ে পড়ল। আধমাতাল অবস্থায় আমি তুফাকে জড়িয়ে ধরলাম। তারপরই হয়ে গেল ইতিহাস। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তুফা আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। কি হলো আজ, এত বেলা হয়ে গেল তাও কেউ ডাকলো না? তখন আস্তে আস্তে রাতের ঘটনা মনে পড়ে গেল। মদ খেয়ে বাসায় আসা, তুফার সাথে হওয়া ঘটনা সব মনে পড়ে গেল। আমি তো চিন্তায় পড়ে গেলাম, এই আমি কি করলাম? না, তুফাকে তার অনুমতি ছাড়া স্পর্শ করা ঠিক হয়নি। ক্ষমা চাইতে হবে তার কাছে। তুফা আমার ঘুম ভাঙা দেখে মুচকি হাসছে। গুড মর্নিং। মর্নিং। আপনি গোসল করে নিন, আমি খাবার দিচ্ছি। তুফার সাথে কথা বলতে আমার নিজেরই লজ্জা লাগছে। আর 7-5 না ভেবে আমি গোসল করতে চলে গেলাম। গোসল শেষ করে দেখি তুফা বসে আছে। আমি খাবার রেডি করছি, আপনি খেয়ে নিন। আপনার সাথে কিছু কথা ছিল। খাবার শেষ করে না হয় শুনবো। ওকে। তারপর তুফা আর আমি খাবার খেতে নিচে আসলাম। মা আর আপু খেয়েছে? না, সবাই একসাথে খাবে। ওকে, তাদেরকে ডাকেন। আচ্ছা, আপনি বসুন, আমি ডাকছি। তারপর তুফা চলে গেল মা আর আপুকে ডাকতে। আপু আমার দিকে রাগীভাবে তাকাচ্ছে। আমি তো কিছুই বুঝতেছি না কেন আপু এভাবে তাকাচ্ছে। আপু কিছু বলবা? বলার মতো অনেক কিছুই আছে। বলো তাহলে। আগে খেয়ে নে, তারপর বলবো। ওকে। যদিও মুখে ওকে বললাম, মনে প্রচুর ভয় কাজ করছে। আপু আমার সাথে বেশি রাগারাগি করে না, কিন্তু হঠাৎ এভাবে রেগে যাওয়ার মানে কি আমি তো বুঝতেই পারছি না। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। আমি যখন উঠতে যাব। কোথায় যাচ্ছিস? রুমে যাব। তুমি যেন কি বলবে বলেছ? রুমে যা, আমি আসতেছি। ওকে। তারপর আমি রুমে আসলাম। এসে আব্বুর জন্য ওয়েট করতে লাগলাম, তবে প্রচুর ভয় নিয়ে আছি। কিছুক্ষণ পর আব্বু আর তুফা একসাথে আসলো। তুফা বস এখানে। সোফা দেখিয়ে তুফাকে বলল। এখন তো তুফাও ভয় পেয়ে গেল। আপু সিরিয়াস কিছু? অনেক সিরিয়াস। কি? কাল রাতে তুই মদ কেন খেয়েছিলি? তুমি কি করে জানলে? কি করে জানলাম মানে? কেন খেয়েছিলি সেটা বল। আসলে কালকে পার্টিতে তাকে সব বললাম। আমার কথা শুনে আপু আর রাগ করে থাকলো না, কিন্তু তুফাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কান্না করবে। তুই কখনো সিগারেটও খাসনি, বাসরাতে প্রথম সিগারেট খেলি, আর কাল আবার মদ খেয়ে উপরেও গেলি। কি পাবি এসব খেয়ে বলতো? আর কখনো এসব খাবি না, আমি গেলাম। এই বলে আপু চলে গেল, কিন্তু তুফা মন মরা হয়ে বসে আছে। আসলে কালকে রাতের জন্য আমাকে ক্ষমা করবেন। আসলে একটু বেশি মদ খেয়েছিলাম, তাই কি করতে কি করলাম বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আরে এসব কি বলছেন? আপনি তো ভুল কিছু করেননি। ভুল তো করেছি, আপনার অনুমতি ছাড়া আপনাকে স্পর্শ করেছি। এখানে অনুমতি নিতে হবে কেন? আপনি তো আমার স্বামী, তাহলে অনুমতির কি আছে? তবুও অনুমতি ছাড়া আসলে এমনটা করা উচিত হয়নি। সরি। আচ্ছা, এসব বাদ দিন, চা খাবেন? খেতে পারি যদি আপনি ক্ষমা করেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম। বসুন, চা নিয়ে আসছি। তারপর তুফা চা নিয়ে আসলো। আজকেও ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলাম। এসেই আপুর সাথে দেখা। তোর সমস্যা কি? আমি আবার কি করলাম? সারাদিন কোথায় ছিলে? ফ্রেন্ডদের সাথে ছিলাম। আচ্ছা তুই কি কখনো ভালো হবি না? আচ্ছা ঠিক আছে, কাল থেকে অফিস যাব, সব কিছু আগের মতো করব। বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিয়েছিলাম, আজ ছুটির দিন শেষ, তাই এটা বললাম। দুপুরে খেয়েছিস? হোটেলে খেয়েছি। আর তুফা? আমি কি জানি খেয়েছি কিনা? খাইনি।
এখন গিয়ে ওকে খাইয়ে দিবি। হ্যাঁ? না, হ্যাঁ বল। চল, আমি খাবার দিচ্ছি, তুই নিজ হাতে খাইয়ে দিবি। এটা কত নাম্বার বিপদ? দেখ, যদি না করিস তাহলে তোর মদ খাওয়া, সিগারেট খাওয়া সব মাকে বলে দিব। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই বড় না আমি বড়? আমি ছোট। তাও বলবি না আমি বড়? আচ্ছা ঠিক আছে, তুমি বড়। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি তোর চেয়েও বেশি বুঝি। ওকে? ওকে, ব্ল্যাকমেল করছে তাই মেনে নিলাম। তুই রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। ওকে। তারপর আমি রুমে গেলাম। কিছুক্ষণ পর আব্বু খাবার নিয়ে আসলো। এসেই আমাকে বলল, নে, যা বলছি তাই কর। ওকে তুমি যাও। তারপর আব্বু চলে গেল। আপনার কি সমস্যা বলেন তো? কই কিছু না তো। সত্যি কিছু না? হ্যাঁ, কি হবে? দুপুরে খাবার খেয়েছেন? না। কেন? আপনি খান নাই তাই। এটা কেমন কথা? আমি তো বাইরে খেয়েছি। আমি তো দেখিনি। তাহলে কি এবার আপনাকে দেখিয়ে দেখিয়ে খেতে হবে? দেখিয়ে না খেলেও আমি কি জানি না কি আপনি খেয়েছেন কিনা? যদি আমি না খেয়ে থাকি? তো আমিও খাবো না। কেন এমন করছেন? ভালোবাসি তাই। সরি, কি বললেন? কিছু না। আপু খাবার নিয়ে এসেছে, খেয়ে নিন। আপু তো বলেনি আমাকে খেয়ে নিতে। মানে? আপু বলেছে আপনাকে খাইয়ে দিতে। মানে আপনি কি করে জানলেন? বলছিল আপু। তাহলে আপনারা সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছেন? বোকা বানাবো কেন? তাহলে কি? কেন? আপনার হাত থেকে খাওয়ার অধিকার তো আমার আছে, তাই আবদার করলাম। দেখেন, আমি সকালে সরি বলেছি রাতের জন্য। আর আমি আপনাকে আগেই বলেছি কখনো আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবেন না। সেটা পরে দেখা যাবে। আগে খাইয়ে দিন, নয়তো আপুকে ডাকছি। স্বামীর অধিকার তো আমি আদায় করেই নিব, যত কষ্টই হোক। আপনাকে আমি ঠিকই আপন করে নিব। ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। আপুকে ডাকতে হবে না। আপুকে ডাকলে সিগারেট খাওয়ার কথা মাকে বলে দেবে, তাই বাধ্য হয়ে খাইয়ে দিলাম। এখন খাইয়ে দিন। তারপর আমি হাত ধুয়ে তুফাকে খাইয়ে দিচ্ছি। প্রথম 2 লোকমা খেয়ে তুফা কান্না করতে লাগলো, শুধু নীরবে চোখের জল ফেলছে। আমি তুফাকে জিজ্ঞেস করলাম, এ কি, আপনি কান্না করছেন কেন? কই কাঁদছি না তো, এমনি চোখে কি যেন পড়েছে। দেখেন, আমাকে মিথ্যে বলবেন না, চোখে কিছুই পড়েনি। বলেন কি হয়েছে আপনার? আসলে অনেক ইচ্ছে ছিল প্রতিদিন একবেলা হলেও স্বামীর হাতে খাবার খাবো, কিন্তু আজ সেটা পূর্ণ হলো। কিন্তু দেখেন, তাও কিভাবে পূর্ণ করতে হলো। তাই বলে কাঁদতে হবে? এটা সুখের কান্না। হয়েছে, আর কান্না করতে হবে না, হাঁ করেন। খাবার তার মুখের সামনে ধরে কথাটা বললাম। তুফা চুপচাপ খেয়ে নিল। তারপর রাতে বসে অফিসের ফাইলগুলো দেখলাম। এরপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমার সোফায় ঘুমানো দেখে তুফা বলল, আপনার আবার কি হলো? কই কিছু না তো। তাহলে সোফায় ঘুমাচ্ছেন কেন আজকেও? না, এখানেই আমি ঠিক আছি, আপনি গিয়ে শুয়ে পড়ুন। না, আপনি বেডে আসুন। আরে আপনি কোথায় ঘুমাবেন তাহলে? কেন, আমিও বেডে ঘুমাবো। না, এ হয় না। কেন হয় না? আপনি তো আমার স্বামী, তাহলে কেন হবে না? আমি কতবার বলবো আপনাকে বউ হিসেবে আমি মানি না। দেখুন, এত কিছু বুঝি না। আপনি বেডে ঘুমাবেন, প্রয়োজনে আমি সোফায় ঘুমাবো। এবার কিন্তু বেশি হচ্ছে। আমি আপনাকে বউ হিসেবে না মানতে পারি, কিন্তু মানবিকতা বলতে আমার কিছু আছে, তাই আপনাকে সোফায় ঘুমাতে আমি দিতে পারি না। যান, আপনি গিয়ে বেডে ঘুমান, আমি এখানে ঘুমাচ্ছি। যদি আপনি বেডে না ঘুমান তাহলে আজ আমিও বেডে ঘুমাবো না। যা ইচ্ছে করেন, তাও আমাকে বিরক্ত করবেন না। তারপর আমি উল্টো দিকে ঘুরে সোফায় শুয়ে পড়লাম। মাঝরাতে কারোর কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি তুফা আমার পায়ের কাছে বসে কান্না করছে। এটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। এই মেয়েটাকে এত অবহেলা করি, তাও কি চায় মেয়েটা আমার কাছে? কেন এমন করে? এ কি, আপনি ঘুমাননি? কি হলো, আপনি ঘুমাচ্ছেন না কেন? আপনার কি সমস্যা? আমার সমস্যা আপনি। আমার সমস্যা আপনি? আমি মানে? কেন আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন? জানেন, বিয়ের আগে কত স্বপ্ন দেখেছি, বিয়ের পরে স্বামীকে নিয়ে কত গল্প করব, কত মান অভিমান হবে, কিন্তু দেখুন, আপনি আমার কোনো স্বপ্নই পূরণ করতে দেননি। কেন এত অবহেলা করছেন আমায়? আমি হয়তো কালো, তাই বলে এত অবহেলা? এইসব বাদ দিন, আর কোনো কান্না দেখতে চাই না।
সোজা গিয়ে ঘুমিয়ে পড়েন। বলেছি না, আপনি যতক্ষণ বেডে যাবেন না আমিও ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে যাব, তবে আমার শর্ত আছে। রাজি। শর্তগুলো কি সেটা শুনবেন তো নাকি? ওকে বলুন। আমার শর্ত হলো আমাদের মাঝখানে ফাঁকা থাকতে হবে, মানে কোল বালিশ থাকতে হবে। বালিশের ওপাশ থেকে এপাশে আসতে পারবেন না, আমিও যাব না, ভুলেও আমাকে স্পর্শ করা যাবে না। বলেন, এসব মানতে পারবেন তো? 100% মানবো, একদম মানবো না। আপনি আমার স্বামী, স্বামীর অধিকার যেভাবেই হোক আমি তো আদায় করবই। ঠিক আছে চলেন। তারপর আমি বেডে গিয়ে মাঝখানে কোল বালিশ দিয়ে অপর দিকে ঘুরে শুয়ে পড়লাম। যতই অবহেলা করেন না কেন, আপনাকে ঠিকই আপন করে নিব। তারপর আমি ঘুমিয়ে গেলাম। 4টা বাজে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখে আমি তোফাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, মাঝখানে বালিশ নেই। তাকিয়ে দেখি বালিশ নিচে পড়ে আছে। আমি তাড়াহুড়ো করে তুফাকে ছেড়ে দিতে চাইলাম, কিন্তু আমি ছাড়াতে পারছি না। তুফাও আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ছাড়াতে চাইলে তুফা আরও বেশি করে জড়িয়ে ধরে, আর আমি আর বেশি নিজেকে ছাড়ানোর ট্রাই করলে তো তুফার ঘুম ভেঙে যাবে, তখন আবার আমাকে খারাপ ভাববে। পড়ে গেলাম এক বেকায়দায়। যাক, আর কিছুক্ষণ পর এমনিতেই ধরা খেয়ে যাব, তার চেয়ে বরং এখন নিজেকে ছাড়িয়ে নেই বলেই জোর করে নিজেকে তুফার থেকে ছাড়িয়ে নিলাম। তখনই তুফার ঘুম ভেঙে গেল। এই, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? কই না তো, কে বলেছে? আমি তো নিজেই দেখলাম। না, আপনি ভুল দেখেছেন। আমি কেন জড়িয়ে ধরবো? জড়িয়ে তো আপনি ধরেছেন, আমি ধরিনি। এই, একদম মিথ্যে বলবেন না, আপনি ধরেছেন। আমি সত্যি আপনাকে ইচ্ছে করে জড়িয়ে ধরিনি। ঘুমের মধ্যে কেমনে কি হলো আমি তো নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমান। বালিশ তো আমিই নিচে ফেলেছি আপনাকে জড়িয়ে ধরবো বলে, আর আপনি আমাকে জড়িয়ে ধরেননি, আমি আপনাকে ধরেছি। আরও অনেক কিছু ভাবতে ভাবতে সকাল হয়ে গেল, আর অপরদিকে ঘুমিয়ে আছি আমি। সকাল সকাল তুফা ডাকতে লাগলো। এই যে শুনছেন, আর কত ঘুমাবেন, উঠেন। আর একটু পর। আরে উঠেন, কয়টা বাজে দেখেছেন? আপনি না আজ অফিসে যাবেন? হ্যাঁ যাব। কয়টা বাজে? 9টা বাজে এখন। অফিস কখন যাবেন? কি 9টা বাজে, আর আমাকে আরও আগে ডাকেননি কেন? বলে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। ঘড়িতে তাকিয়ে দেখি 5টা। এটা কি হলো? কোনটা? কয়টা বাজে? 5টা। তাহলে আপনি কয়টা বাজে বললেন? 5টা বলছি। তাহলে আমি কি ভুল শুনলাম? আপনি ঠিকই শুনছেন। যান, ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসুন। ওকে। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে দেখি তুফা কোরআন পড়ছে। আমি সোফায় গিয়ে বসলাম। আমি আসছি দেখে তুফা বলল, আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। না, আপনি আগে কোরআন পড়েন। ঠিক আছে, আপনি বসেন তাহলে। তুফা কোরআন পড়তে লাগলো, আর আমি তার দিকে তাকিয়ে আছি। আগেও অনেকবার তাকিয়েছি, কিন্তু কখনো আজকের মতো লাগেনি তুফাকে। তুফা শ্যামলা, কিন্তু ওর মুখটা অনেক মায়াবী। ঠোঁটের নিচে কালো তিল, যা আরও মায়াবী করে তুলেছে। এসব আগে কখনো আমার চোখে পড়েনি। আজ সত্যি তুফাকে অনেক মায়াবী লাগছে। তুফার দিকে তাকিয়ে আরও অনেক কিছু ভাবছিলাম। হঠাৎ তুফা বলে উঠল, আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। কি এত তাড়াতাড়ি ভাত খাবো? তাড়াতাড়ি কই, 9টা তো বাজে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি সত্যিই তো 9টা বাজে। এত সময় হয়ে গেল অথচ আমি বুঝতেই পারিনি। আসলে তুফার চেহারার দিকে তাকিয়ে হারিয়ে গিয়েছিলাম। সময় কখন হয়ে গেল তা বুঝতেই পারিনি। ঠিক আছে, আপনি খাবার রেডি করেন, আমি আসছি। এইভাবে আর কারো দিকে তাকাবেন না কিন্তু। কিভাবে? এই যে আমার দিকে যেভাবে তাকিয়েছিলেন। আসলে না, মানে আমি বুঝতে পারিনি। শুধু আমার দিকে তাকাবেন, আর কারো দিকে না। তারপর তুফা মুচকি হেসে চলে গেল। আমি চিন্তা করলাম একটু আগে কি হলো। হাই হাই, এটা আমি কি বললাম? তুফা যখন বলল শুধু তার দিকে তাকাতে, তখন আমি কেন বললাম? উফস, এই মেয়েটা আমার পুরো মাথা খেয়ে নিচ্ছে। কখন কি বলতে হবে কিছুই বুঝতে পারছি না। তার কিছু সময় পর তুফা আবার খেতে ডাকতে আসলো। চলুন, খাবার রেডি করছি, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। চলেন। একটা রিকোয়েস্ট ছিল। বলেন। আগে বলুন, রাখবেন? আগে শুনতে হবে তো নাকি? আরে তেমন বেশি কিছু না, একদম সাধারণ। আচ্ছা ঠিক আছে, রাখবো। সত্যি?
কি শুরু করলেন সকাল সকাল? আরে রাগ করছেন কেন? বলছি তো। বলেন। আমাকে এখন থেকে তুমি করে বলবেন। তুমি করে বলি তো। হ্যাঁ বলেন, তবে সেটা শুধু আপু আর মায়ের সামনে। যখন আপনি আর আমি একা কথা বলি তখন আপনি করে বলেন। এখন থেকে সব সময় তুমি করে বলবেন। এটা আবার কেমন চাওয়া? পারবো না আমি। আপনি আমাকে কথা দিয়েছেন, আমার কথা রাখবেন। তাই বলে এমন আজব কিছু চাইতে হবে? এটাই। তা তখনই আব্বু নিচ থেকে ডাক দিয়ে বলল, কি হলো, তোরা আসছিস না কেন? আসছি, চলেন, আব্বু ডাকছে। আগে বলুন আমার কথা রাখছেন। ঠিক আছে, এখন চলেন। না মানে চলো। গুড, চলুন। তারপর নিচে গিয়ে টেবিলে বসলাম। গুড মর্নিং। মর্নিং। আজকে অফিসে যাবি? হ্যাঁ আপু। ওকে, খেয়ে নে। তারপর সবাই নানা কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আমি রুমে আসলাম। এসে অফিসের জন্য কাগজপত্র রেডি করলাম। অফিস কয়টায় ছুটি হবে? 4টায়। দুপুরে মনে করে খেয়ে নেবেন। আপনিও খেয়ে নেবেন। আবার আমি খাইনি বলে আগের মতো বসে থাকিয়েন না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি আবার কি করলাম? আবারও আপনি করে কেন বলছেন? ওহ সরি, মনে ছিল না। আর যাতে ভুল না হয়। তারপর অফিসের সব কাগজ আর ল্যাপটপ নিয়ে বের হচ্ছি। তখনই তুফা পেছন থেকে ডাক দিল, কিছু বলবে? কি? রাগ করবেন না তো? আচ্ছা করব না, বলো। না থাক, আরেকদিন বলবো। ওকে, আসছি বলেই আমি অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আর অপরদিকে তুফা ভাবতে লাগলো, কত ইচ্ছে ছিল প্রতিদিন স্বামীর অফিসের জন্য রেডি হলে টাই বেঁধে দেব। কত ইচ্ছে ছিল স্বামী প্রতিদিন অফিসে যাওয়ার আগে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিবে, বলবে ভালোবাসি। কিন্তু এখন তো আর কোনোটাই হচ্ছে না। হয়তো এটাই ভাগ্যে লেখা ছিল। এই বলে তুফা মন খারাপ করে বসে থাকলো। অপরদিকে আমি চলে গেলাম অফিসে। আমি বিয়ে করেছি, অফিসের কয়েকজন স্টাফ ছাড়া আর কেউ জানে না। আসলে আমি কাউকে জানাইনি। বউ কালো বলে অফিসের বস আর ইমন, নাবিল, রাশেদ জানে। ইমন, নাবিল, রাশেদ আমরা একই সাথে কাজ করি। এরা আমার ছোট কালের বন্ধু, আবার কলিগও। আমি অফিসে ঢুকতেই রাশেদের সাথে দেখা। কিরে, কেমন আছিস? এই তো ভালো, তোর কি অবস্থা? ভালো। আমার কথা বলছিলাম, তখনই পিয়ন এসে বলল আমাকে নাকি বস ডেকেছে। তাই আমি 7-5 না ভেবে বসের কাছে গেলাম। আমি বসের দরজার সামনে গিয়ে অনুমতি নিয়ে ভেতরে ঢুকলাম। বসেন, কেমন আছেন? আমি বসে পড়লাম। জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা আপনার বিবাহিত জীবন কেমন যাচ্ছে? যাচ্ছে ভালোই। আচ্ছা, যে জন্য ডাকছি তাই বলি। জি বস। আমাদের সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কাজ করতে চাই। এই বিষয়ে আপনি কি বলেন? বস, এটা তো আপনার একান্ত সিদ্ধান্ত, এখানে আমি কি বলতে পারি? তবু আমার মনে হয় আপনার থেকে পরামর্শ নেওয়া দরকার। তা ঠিক। আচ্ছা, আমি এই বিষয়ে ভেবে আপনাকে কাল জানাবো। ঠিক আছে, আপনি আজ আসতে পারেন। সরি, বুঝিনি। আজকে অফিসে তেমন কাজ নেই, তাই বলছিলাম আপনি আজকে বাসায় যেতে পারেন। আর আপনি চাইলে থেকেও যেতে পারেন। ওকে, আসছি বস। তারপর আমি আমার ক্যাবিনে এসে দেখি 2টা ফাইল আছে, কিন্তু বস তো আমাকে বলেছিল কাজ নেই, তাহলে এসব কেন? যাক, আমার কাজ থাক বা না থাক, ফাইল যখন পেয়েছি কাজটাও করে রাখি। তারপর আমি ফাইলগুলো ঠিক করে নিলাম। এই ফাইল 2টা ঠিক করতে প্রায় 2টো বেজে গেল। এবার এসে পিয়ন ডেকে গেল। এবারও বস ডাকছে। আমি বসের রুমে গিয়ে চেয়ারে বসলাম। করণকে চলে শোন। কেন বস? আমি আপনাকে কাজ নাই বলে চলে যেতে বলছিলাম, তার পেছনে একটা কারণ ছিল। কি বস? আসলে আমি চেয়েছিলাম আপনি কাজের প্রতি আগের মতো অনড় আছেন কিনা আপনাকে পরীক্ষা করার জন্য আগে চলে যেতে বলছিলাম। কিন্তু আপনি না গিয়ে প্রতিবারের মতো এবারও আপনার টেবিলে কোনো কাজ আছে কিনা দেখলেন আর কাজ শেষ করলেন। আগে আপনার সব কাজ ঠিক মতো পেয়েছিলাম, আর আজকেও আপনাকে প্রমোশন দেওয়ার কথা 1 মাস আগে হয়েছিল। কিন্তু আপনাকে একটু পরীক্ষা করে দেখলাম। এই নিন, মিষ্টি মুখ করেন। আপনার প্রমোশন লেটার কাল দিয়ে দিব। তারপর আমি বসের হাতে মিষ্টি খেলাম। আমিও বসকে খাইয়ে দিলাম। ধন্যবাদ বস। স্বাগতম। আপনি এখন বাসায় গিয়ে সবাইকে মিষ্টি মুখ করান। বস, একটা কথা ছিল। কি? আমার যে প্রমোশন হয়েছে এটা আপনি কাউকে বলবেন না। আমি কালকে এসে অফিসের সবাইকে মিষ্টি মুখ করাতে চাই। ওকে।
ওকে, আসছি বস। তারপর বসের রুম থেকে চলে এলাম, এসেই রাশেদের কাছে গেলাম। মিস্টার রাশেদ, আপনি ফোনে বেশি কথা বলছেন, এভাবে তো অফিস চলবে না। তখন রাশেদ আমার দিকে তাকিয়ে বলল, তুই হঠাৎ এভাবে কথা বলছিস কেন? পরে জানবি, এখন গেলাম। কোথায় যাবি? বাসায় চলে যাব। শালা, এতদিন ছিলে ছুটিতে, আজকে আসছিস আর আজকেই চলে যাবি? মামার বাড়ির আবদার নাকি? বসের কাছে ছুটির জন্য গিয়ে দেখ, ছাড়ই দিবে। তাহলে তুই তাকিয়ে দেখ, আমি সত্যিই চলে যাচ্ছি। বলে আমি অফিস থেকে বেরিয়ে আসলাম। রাশেদ তাকিয়ে আছে। আমি অফিস থেকে বের হয়ে সোজা মিষ্টি কিনতে গেলাম। তারপর মিষ্টি নিয়ে সোজা বাসায়। কলিং বেল দিতেই আপু দরজা খুলে দিল। তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? আমার হাতের মিষ্টি এখনো দেখেনি, ভালো লাগছে না, তাই চলে এলাম। তুই ঠিক আছিস তো? বলে আমার দিকে ভালো করে তাকাতেই মিষ্টিগুলো দেখলো। ঠিক আছে। তোর হাতের মিষ্টি কেন? ওয়েট। বলে আমি মিষ্টিগুলো টেবিলে গিয়ে রাখলাম। একটা মিষ্টি হাতে নিয়ে আপুর মুখের সামনে গিয়ে ধরলাম। হা করো। কিছুই তো বুঝতেছি না। আগে হা করো, তারপর বলছি। তারপর আপুকে মিষ্টি খাইয়ে দিয়ে আমার প্রমোশনের কথা বললাম। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। নিচে আমাদের কথা শুনে মা আর তুফা চলে আসলো। হা কর। বলে আমাকেও মিষ্টি খাইয়ে দিল। কি হয়েছে, এত মিষ্টি মুখ করছিস কেন? তোমার ছেলের প্রমোশনের মিষ্টি, মুখ তো মিষ্টি করতেই হবে। তাই নাকি? এই নাও মিষ্টি খাও। বলে মাকে খাইয়ে দিলাম। আপু আমার দিকে তাকিয়ে হাসছে। কি হলো, তুমি হাসছো কেন? মা, চুলায় চা দাও তো। এই সময় চা দিব কেন? আচ্ছা, দিতে হবে না, তুমি কি রেস্ট নাও, যাও তোমার রুমে যাও। তারপর মা চলে গেল। এটা কি হলো আপু? কি হলো? কিছুই না, সবাইকে মিষ্টি মুখ করা। সবাইকে তো করা। আর বলতে পারিনি। তুফাকে করাইছিস তো? পারবো না, ওকে খেয়ে নিতে বলো। না, আমি কেন খাবো? যার প্রমোশন হয়েছে সেই তো খাইয়ে দিবে, তাই না আপু? হ্যাঁ, তুই খাইয়ে দে। ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। আমি মিষ্টি নিয়ে তুফার কাছে গিয়ে তার মুখের সামনে মিষ্টি ধরে বললাম, জোর করে ভালোবাসা হয় না। কথাটা আস্তে করে বললাম যাতে আপু না শোনে। তারপর খাইয়ে দিলাম। আমি আর কারোর দিকে না তাকিয়ে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে চলে এলাম। আপু খিদে পেয়েছে, খাবার দাও। নিচে সবাই বসা ছিল। তুফা বলে উঠল, আমি দিচ্ছি। তারপর তুফা খাবার দিল। আমিও কোনো শব্দ না করে খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার পিছনে পিছনে তুফা এলো। কি হয়েছে, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো কিছু হয়নি। তাহলে এই অসময়ে শুয়ে পড়লেন যে? তেমন কিছু না, এমনি এই সময় বাইরে যাওয়া ঠিক হবে না, তাই শুয়ে পড়লাম। চা খাবেন? না, এখন না, পরে খাবো। তুমি খাবার খেয়েছো তো? আমার প্রতিটা বিষয় তুফা খেয়াল করছে, তাই সে খেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করা উচিত। হ্যাঁ, আমি খেয়েছি। হঠাৎ আপনি আমার খবর নিচ্ছেন যে? কই, তেমন কিছু না, এমনি বললাম। ঠিক আছে, আপনি ঘুমান। কিছু লাগলে আমাকে ডাক দিবেন, আমি এনে দিব যা লাগে। ঠিক আছে। তারপর তুফা আপুর সাথে নিচে গল্প করতে চলে গেল। আমি শুয়ে পড়লাম। কিছু সময়ের মাঝে আমার ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ কে যেন এসে ডাকতে লাগলো। চোখ খুলে দেখি রাশেদ। কখন আসলি? এই মাত্র আসলাম। আর কে এসেছে? আমি আসছি শুধু, আর কে আসবে? নাস্তা করেছিস? আজকে নাস্তা তো তুই করাবি। এটা আবার নতুন কি? আজকের নাস্তা কিন্তু অন্যরকম হতে হবে। যেমন? আচ্ছা, ধর আমার প্রমোশন হয়েছে, এখন আমি সবাইকে খাওয়াবো। বল, তখন তুই কি খাবি? শালা, আমার প্রমোশনের কথা তুই জেনে গেছিস তাহলে? দাঁড়া, নাস্তা করাচ্ছি তোকে। পানির সাথে লবণ, আর কিছু না। চিনিও খাবো না তোর প্রমোশন হলে। শালা, কিপটামি করবি না। আমি কি কিপটামি করলাম? যদি তোর প্রমোশন হয় তাহলে শুধু এগুলোই খাবো। আর তোর প্রমোশনে কি খাওয়াবি? আমি তোর থেকে যা খাবো তুইও তাই খাবি। ধুর শালা, তোর প্রমোশন হয়েছে এটা আমি জানি, এখন ট্রিট দে। আমি তো কাউকে বলিনি, তুই কেমনে জানলি? তুই তো বলবি না, আপু বলছে। যা, নিচে ফ্রিজে মিষ্টি আছে, খেয়ে নে। ওই শালা মিষ্টি খেতে আসেনি, ট্রিটই দিবি। আগে মিষ্টি খেয়ে নে, তারপর ট্রিট দিব। সত্যি তো? একদম মিথ্যা। ওকে। রাশেদ নিচে গিয়ে আপুকে মিষ্টির কথা বলতে যাবে, তার আগেই আপু মিষ্টি দিয়ে বলল, এখানে তুই বসলে মিষ্টি আরো 2টা বেশি পেতে।
এখন 2টা কম দিলাম। দেখেন আপু, এগুলো খাইতে পারবো না, আর দেয়ার কি দরকার? তাহলে কি আর দিব? আপু, আপনি এখনো আগের মতনই আছেন। আসলে আপু সবার সাথে হেসে হেসে কথা বলে, বিশেষ করে রাশেদের সাথে একটু বেশি ফ্রি, তাই তাকে নিয়ে নানানভাবে ফাজলামো করে। তাহলে কি এখন বদলাতে হবে? না না, এমনই ভালো আছে। তারপর আপু, রাশেদ আর তুফা মিলে গল্প করতে লাগলো। আমি ফ্রেশ হয়ে নিচে এলাম। এখন বিকেল 4টা বাজে, তাই একটু বাজার থেকে ঘুরে আসব। রাশেদ, চল কোথাও যাবি? একটু ঘুরে আসব। তুফাকে নিয়ে কখন যাবি? পরে দেখব। ওকে নিয়ে আবার কোথায় যাব? ওকে। তারপর আমি আর রাশেদ চলে গেলাম বাজারে। বাজার থেকে একটু দূরে একটা মাঠ আছে, ওখানে গেলাম। সাথে সবাইকে আসতে জানিয়ে দিলাম। প্রায় 30 মিনিট পর সবাই আসলো। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। রাশেদ আমার প্রমোশনের কথা সবাইকে বলে দিয়েছে। এখন তো আমাকে ট্রিট দিতেই হবে। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে সবাইকে ট্রিট দিলাম। তারপর সবাই যার যার মতো চলে গেল। আমি বাসায় এসে কলিং বেল দিলাম। তুফা এসে দরজা খুলে দিল। তারপর আমি ভেতরে ঢুকে রুম থেকে ল্যাপটপ নিয়ে চলে এলাম। বসের বলা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্বন্ধে কিছু জানতে হবে তাই। আপনি কি চা খাবেন? খেতে পারি। ওকে, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। ওকে। তারপর তুফা চা আনতে গেল। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যাপারে জানার জন্য একজনকে ফোন দিলাম। সে যা বলল তা শুনে আমি তো অবাক। তাদের নাকি প্রকৃত অর্থে আসল কোনো প্রোডাক্ট থাকে না। বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের হাতে বিজনেস করার নামে তাদেরকে 2 নম্বর জিনিস দিয়ে তাদের টাকা হাতিয়ে নেয়। আমার কথা শেষ হতেই তুফা চা নিয়ে এলো। এই নিন আপনার চা। থ্যাঙ্কস। ওয়েলকাম। তারপর কিছু হাতের কাজ ছিল, সেগুলো শেষ করলাম। রাত প্রায় 10টা বাজে, তাই খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন অফিসে গিয়ে বসকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা বললাম। তারপর বস তাদের সাথে কাজ করতে নিষেধ করে দিয়েছে। এরপর অফিসের সবাইকে আমার প্রমোশন হওয়ায় মিষ্টি মুখ করালাম। এভাবে চলছিল প্রায় 20 দিন। প্রতিদিন ভোরে তুফার কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙা, তারপর নাস্তা করে অফিস যাওয়া, সময় পেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, রাতে দেরি করে বাড়ি ফেরা, আপু আর মায়ের বকা খাওয়া, তুফাকে সবসময় এড়িয়ে চলা। এভাবেই চলছিল আমার লাইফ। হঠাৎ একদিন সকালে আপু এসে বলল, আমরা মামা বাড়িতে যেতে চাচ্ছি, তুই কি বলিস? হ্যাঁ যাও, অনেক দিনই তো যাওয়া হয় না। তাহলে আমরা কালই যাই। হ্যাঁ যাও। তুই কি যাবি না? আপু, তুমি তো জানোই এই সময়ে অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে। আমি অফিস থেকে কিভাবে যাব? তার থেকে ভালো তোমরা গিয়ে ঘুরে আসো। তুফা যাবে? তুফা যাবে কিনা সেটা মাকে জিজ্ঞেস করো। মাকে বলেছি, মা বলেছে তুই যেতে দিলেই নিয়ে যাবে। তাহলে যাবে আর কি। ঠিক আছে, আমি তুফাকে বলতেছি। আপু গিয়ে তুফাকে বলল, কিন্তু তুফা যাবে না। যদি আমি যেতাম তাহলে তুফাও যেত। আমাকে একা রেখে তুফা যাবে না। পরের দিন মা আর আপু চলে গেল মামার বাসায়। আর বাসায় আছি আমি আর তুফা। আমি প্রতিদিন রাত করে বাসায় আসি, কিন্তু আজ বাসায় তুফা একা, তাই তাড়াতাড়ি বাসায় আসলাম। কলিং বেল চাপ দিলাম, কিন্তু তুফা দরজা খোলেনি। আবার চাপ দিতে যাব, তখনই তুফা দরজা খুলল। সরি, আমি ওয়াশরুমে ছিলাম। এখানে সরি বলার কি হলো? একটু দেরি হতেই পারে, তাই বলে কথায় কথায় সরি বলতে হবে? আপনি তো রেগে যাচ্ছেন। পথ কি ছাড়বে নাকি বাইরেই দাঁড় করিয়ে রাখবে? সরি সরি, ভেতরে আসুন। আবার সরি? আচ্ছা, আর বলবো না। মনে থাকে জানো? মনে থাকবে। তারপর আমি টেবিলে গিয়ে বসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বাজে। আমার প্রচুর খিদে পেয়েছে, তাই তুফাকে বললাম, আমার আজকে অনেক খিদে পেয়েছে, দেখি কিছু দাও তো। এখনো তো কিছু রান্না করা হয়নি। এখনো রান্না হয়নি মানে? আসলে আপনি রাত করে বাসায় আসেন তো, তাই এখনো রান্না করিনি। আচ্ছা ঠিক আছে, আজকে রান্না করতে হবে না, বরং তুমি রেডি হয়ে নাও, আজকে বাইরে খাবো। আপনি 10 মিনিট বসুন, আমি খাবার রেডি করছি। আজকে আর রান্না করা লাগবে না, চলো রেডি হয়ে এসো। ওকে, আপনি 5 মিনিট বসুন। ওকে। তারপর তুফা রেডি হতে চলে গেল। আমি নিচে বসে আছি। তুফা রেডি হয়ে আসলো। তাকে দেখে অনেকটা মায়াবী লাগছে আজ। আমার হয়ে গেছে। ওকে চলো। তারপর দরজা লক করে তুফাকে নিয়ে বেরিয়ে পড়লাম। 10 মিনিট হাঁটলেই এখান থেকে হোটেল পাবো। গাড়ি বের করবো নাকি রিক্সা নিয়ে যাব? 10 মিনিটের রাস্তা, গাড়ি নেওয়ার দরকার নেই, চলুন হেঁটেই যাই। তুমি হাঁটতে পারবে না,
একটা রিক্সা নেই? না না, রিক্সা লাগবে না। আজকে চাঁদের অনেক আলো, তাই দুজন পাশাপাশি হাঁটলে ভালো লাগবে। চলুন হাঁটি। দেখো, আমি এতটা রোমান্টিক না, ওকে? তার মানে আপনি রিক্সা নিবেনই? হ্যাঁ, নিব। তাহলে আমি যাব না। আচ্ছা ঠিক আছে, চলো, হেঁটেই যাচ্ছি। রিক্সা নিলে তুফা সত্যিই যাবে না, তাই আর বাড়াবাড়ি করলাম না। তারপর দুজন হাঁটতে লাগলাম। তুফা আমার পাশাপাশি হাঁটছে। দুজন হেঁটে হোটেলের সামনে গেলাম। রাস্তার অপর দিকেই হোটেল। রাস্তায় অনেক গাড়ি। আমি তাড়াতাড়ি রাস্তা পার হয়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখি তুফা এখন ওই পাশেই দাঁড়িয়ে আছে। আসতে চাচ্ছে, কিন্তু গাড়ির কারণে আসতে পারছে না। তুফার এই অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে, আবার রাগও হচ্ছে। কি আর করার, আমি আবার ওই পাশে গেলাম। তারপর তুফার হাত ধরে হোটেলে নিয়ে আসলাম। তুফা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম আমি তুফার অনুমতি ছাড়া তার হাত ধরলাম। যখনই মনে হলো আমি তার হাত ধরে আছি, তখনই ছেড়ে দিলাম। চলো ওই দিকের কোনায় গিয়ে বসি। আমি এত মানুষের সামনে কিভাবে খাবো? আচ্ছা ঠিক আছে, স্পেশাল টেবিল নিচ্ছি। তারপরে স্পেশাল একটা টেবিলে গিয়ে বসলাম। চারপাশে পর্দা দিয়ে ঘেরাও। তারপর তুফাকে কি খাবে দেখতে বললাম। তুফা বলল আমি যা বলি তাই খাবে। তারপর আমি খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর খাবার আসলো। তারপর দুজন খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বিল দিয়ে বাইরে আসলাম। এখন কি রিক্সা নেওয়া যাবে নাকি এখনো হাঁটবে? রিক্সা নিবেন, কিন্তু বাসায় যাব না। মানে? বাসায় না গেলে কোথায় যাব? আজকে শহরটা ঘুরে দেখব। আপনার মাথা খারাপ? মাথা খারাপ হবে কেন? অনেক ইচ্ছে ছিল স্বামীর সাথে রাতে অনেক ঘুরবো, তাই আজকে ঘুরবো। ঠিক আছে। তারপর আমি একটা রিক্সা ডাক দিলাম। মামা ফ্রি আছো? হ্যাঁ মামা, কোথায় যাবেন? মামা কোথাও যাব না, শহরটা ঘুরে দেখব। পারবে তো? হ্যাঁ মামা, পারবো। ঠিক আছে। তারপর তুফা আর আমি উঠলাম রিক্সায়। তারপর আমরা রিক্সা নিয়ে ঘুরতে লাগলাম। প্রায় 1 ঘন্টা ঘুরলাম। এই শহরের পাশেই একটা নির্জন রাস্তা আছে। আমরা ওই রাস্তায় ঢুকতেই কিছু গুন্ডা আমাদের আটকালো। তারা 5 জন আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা অনেক জিম টিম করে। তাদের পথ আটকাতে দেখে তুফা আমার হাত শক্ত করে ধরে থাকলো। আমি আস্তে করে তুফাকে বললাম, ভয় পেও না, এরা কিচ্ছু করতে পারবে না। তাদের মধ্যে থেকে একজন বলল, কি মামা, কোথায় যাচ্ছ? গার্লফ্রেন্ড নিয়ে আমাদেরও নিয়ে যাও সাথে। হ্যাঁ মামা, আমাদেরও কিছু দাও। তুমি একা খাবে নাকি? দেখ, উল্টাপাল্টা কথা বলবি না। এটা আমার গার্লফ্রেন্ড নয়, এটা আমার বউ। বউ? বউ বলে একা খাবি? আমাদেরও একটু দে। দেখ, পথ ছাড়, নয়তো খারাপ হবে কিন্তু। কি খারাপ হবে রে? তোরা পথ না ছাড়লে আমি পুলিশকে ফোন দিব। কি বললি? পুলিশকে ফোন দিবি? তুই জানিস আমরা কার লোক? তোরা যার লোকই হোস না কেন, আমার কিচ্ছু আসে যায় না। পথ ছাড়, নয়তো খারাপ হবে। কি খারাপ হবে রে? জানিস আমরা কার লোক? পুলিশও আসবে না, তুই আসছিস পুলিশের ভয় দেখাতে। আচ্ছা, তাহলে তোরা কার লোক শুনি? আমরা হলাম মাহবুব ভাইয়ের লোক। চিনিস ভাইকে? হ্যাঁ চিনি তো, এই এলাকার বাবা। আমি তুফাকে বললাম, রিক্সায় গিয়ে বসো, আমি এদের সাথে কথা বলে আসছি। কি বলতেছিস রে? বল, তোরা এখন কি চাস? কি আর চাইবো, তোর বউকে চাই। ওর কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, কিন্তু আমার কিছুই করা যাবে না। কিছু করলে তুফা ভয় পাবে। দেখ, বেশি হচ্ছে কিন্তু। টাকা লাগলে নিয়ে যা, তাও আমাদেরকে ছেড়ে দে। আরে আমাদের টাকা লাগবে না, তোর বউকে লাগবে। ঠিক আছে, তোদের বসকে বলিস আমি তোদের বিয়ে দিতে বলেছি। আরে বিয়ে করতে যাব কেন, তোর বউটাকে দিয়ে দে। জানোয়ারের বাচ্চা, কি বললি? কেন শুনতে পাস নাই? আবার বলবো? তোদের বসকে ফোন দিচ্ছি। আমি মাহমুদকে ফোন দিলাম, প্রথমে রিসিভ করেনি, পরে আবার দিলাম, তখন রিসিভ করলো। নতুন নাম্বার, তাই রিসিভ করেনি। কে রে, এত রাতে ফোন দিয়ে বিরক্ত করিস? শহরের এই নির্জন জায়গায় আপনাদের লোক আমাদের সাথে অন্যায় করছে। আমার লোকেদের কি নাই অন্যায় তোর থেকে শিখতে হবে? তুই এতটা খারাপ হয়ে গেলি? কে রে তুই? আস্তে করে বললাম, আর কে। সরি রে। আর কে? পাসওয়ার্ড? আর কে 9023DXWC। একদম ছোট ছোট করে বললাম।
ভাই আপনি? হ্যাঁ আমি। তোর লোকগুলোকে কি করব? ভাই ওদের মাফ করে দিন ভাই, আমি বলতেছি ওদের। তাড়াতাড়ি বল, বলে ফোন কেটে দিলাম। কিরে কি বলবো ভাই? তোদের ফোন দিবে? কিছুই বলবো না। তাহলে আর কিছু বলতে পারলাম না। চারপাশে মাহমুদের গাড়ি এসে আমাকে ঘিরে ধরলো। মাহমুদ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাই কেমন আছেন? আমি কেমন আছি বাদ দে, আগে বল এরা এমন কেন? ভাই মাফ করে দিন, ওরা বুঝেনি। লোকগুলো পেছন থেকে বলছে। ভাই ওকে কেন আপনি ওকে জড়িয়ে ধরেছেন? বাঁচতে চাস তো পায়ে ধরে মাপ চা। আস্তে করে মাহমুদকে বললাম, কে আমি ভুলে যা এখনই, কাউকে বলবিও না। আর এদেরকে মাপ করতাম যদি আমাকে নিয়ে কিছু বলতো। এরা আমার বউকে নিয়ে টানাটানি করেছে, এদের মাপ নেই। ভাই ভাবি কই? তুফা রিকশায় বসা ছিল, তাই খেয়াল করেনি। রিকশায় আছে। ঠিক আছে ভাই, আপনি যান, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। 5টা কাগজ শহরের 5 জায়গায় রেখে আসবি, আর লিখে দিবি শহরে কোনো অন্যায় হবে না। আমার কথার মানে মাহমুদ ঠিকই বুঝলো। ঠিক আছে ভাই, তাই হবে। আসলাম। ভাই আমি দিয়ে আসি আপনাকে। লাগবে না, আমি রিকশা করে যাব। ওকে ভাই, দোয়া করবেন। তারপর আমি রিকশার কাছে এসে দেখি তুফা অনেক ঘেমে গেছে, মনে হয় অনেক বেশি ভয় পেয়েছে। আমি রিকশায় বসলাম, রিকশাওয়ালাকে চালাতে বললাম। রিকশা তার আপন গতিতে চলতে থাকলো। তুফা এখনো ভয় পেয়ে আছে। তুমি ঠিক আছো তো? আমি বুঝলাম তুফা শকে আছে। কয়েকটা মিনিটে কি থেকে কি হয়ে গেল। তারপর আমরা বাসার সামনে গিয়ে রিকশা থামালাম। মামা আজকে তুমি কি দেখলা, কি হয়েছে সব বলে যাও, কাউকে এই নিয়ে কিছু বলবা না। ঠিক আছে মামা, বলবো না। এ নিন 2000 টাকা। মামা 300 টাকা দিলেই হবে। মামা তুমি অনেক কষ্ট করেছ, আমাদের অনেক সময় দিলে, রাখো এটা। আর ওই ঘটনা কাউকে কিছু বলবা না। ওকে মামা, আসি। তারপর রিকশাওয়ালা চলে গেল। আমি আর তুফা দরজা খুলে বাসায় ঢুকলাম। আমি ড্রয়িং রুমের সোফায় বসলাম, তুফাও বসলো। তুফা এখনও নিশ্চুপ হয়ে আছে, কারণ তুফা বেশি ভয় পেয়েছে। তুফার ভয় কাটানোর জন্য আমি 1 গ্লাস পানি তুফাকে দিয়ে বললাম, এই নাও পানি খাও। তারপর তুফা তাড়াতাড়ি এক চুমুকে পানি খেয়ে নিল। তুমি এখনো ভয় পাচ্ছ কেন? আমাদের তো কোনো ক্ষতি হয়নি, এখন আর ভয় পাওয়ার কিছুই নেই। আম সরি। কেন? আজ আমার জন্য এত কিছু হলো। বাদ দাও, তোমার জন্য না, এটা হওয়ারই ছিল। আম রিয়েলি সরি। ঠিক আছে, চলো ঘুমাবে। আর কখনো আপনাকে নিয়ে বের হওয়ার আবদার করব না। তাহলে আজকে তোমাকে কিছু কথা বলি, শোনো। বলুন। জানো, আমারও অনেক শখ ছিল প্রতিদিন বউকে খাইয়ে দিব, আর সেও আমাকে খাইয়ে দিবে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় বউয়ের কপালে একটা চুমু দিয়ে বলবো ভালোবাসি। আমারও ইচ্ছে ছিল বউকে নিয়ে ঘুরতে বের হওয়ার। আমারও ইচ্ছে ছিল বউকে নিয়ে হাজার মান অভিমান করে সময় পার করার। আমারও ইচ্ছে ছিল বন্ধুদের মতো বউকে নিয়ে পার্টিতে যাওয়ার। ইচ্ছে ছিল দুষ্টুমি করে সময় পার করার। আমারও ইচ্ছে ছিল বউয়ের হাত ধরে কোনো সন্ধ্যার সময় পুরনো কথা শেয়ার করার। কিন্তু আফসোস, কখনো পূরণ হবে না। হয়তো। আর ভয় পাওয়ার কিছু নেই, চলো ঘুমাবে। আপনিও আসেন। আরেকটা কথা, আজকে কি কি হলো তা যেন আপু বা মা কোনোভাবে জানতে না পারে। তারা জানলে অনেক চিন্তা করবে। ওকে, বলবো না। এখন গিয়ে শুয়ে পড়ো। আপনি আসবেন না? আসবো একটু পর, তুমি যাও। তারপর তুফা চলে গেল। আমি মাহমুদকে ফোন দিলাম। ফোন রিসিভ করার পর, হ্যাঁ ভাই বলেন। তাদের 5 জনকে শেষ করে যা বলছি তা কর। ওকে ভাই। তারপর আমি ফোন কেটে দিলাম। রুমে গিয়ে তুফার পাশে শুয়ে পড়লাম। অবশ্যই মাঝখানে বালিশ আছেই। মাহমুদ তাদের 5 জনকে ডাকলো যারা রাস্তায় আমাদের সাথে খারাপ আচরণ করেছিল। সবাই আসলো। মাহমুদ তাদের বলল, আমি বলছিলাম আমাদের হাতে ক্ষমতা আছে, মানে এই নয় যে আমরা কারোর সাথে অন্যায় করব। ভাই ভুল হয়ে গেছে। তোরা 5 জন ছাড়া বাকিরা বাইরে যা। তারপর তারা 5 জন আর বাকিরাও বের হয়ে গেল। তোরা জানিস কাকে আটক করেছিলি? কাকে ভাই?
তাকে কেউ চিনি না, আমরা চারজন তাকে চিনি। আমরা চারজন কারা জানিস? কার ভাই? রাহি, রাশিদ, আমি আর সাকিব। এই চারজন ছাড়া তাকে আর বাইরের কেউ চিনি না। ভাই কে লোকটা? এটা সেই লোক যে আমাদের টিমের মতো হাজারো টিমের বাবা। এ সেই লোক যে কারোর সামনে গেলে তার প্যান্ট ভিজে যায়। জানিস কে লোকটা? কে? আর কি? সাথে সাথে সবাই চোখ বড় বড় করে ফেলল। ভাই মাফ করে দিন, ভুল হয়ে গেছে। তোদের মাফ করা যাবে না, বসের অর্ডার। তোদের মেরে শহরে 5 জায়গায় রেখে আসতে। ভাই মাফ করে দিন। ভাইকে যদি কিছু বলতি তাহলে মাফ করে দিত, কিন্তু তোরা ভাবিকে নিয়ে বলেছিস তোদের মরতে হবে। কথা শেষ করতে দেরি, শ্যুট করতে দেরি নেই। পরের দিন সবাইকে মেরে শহরের বিভিন্ন জায়গায় রেখে আসছে। আমি সকালে ঘুম থেকে উঠে তুফার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি তার কান্নার আওয়াজ শুনে চমকে গেলাম। এই সময় তো তুফার কোরআন তেলাওয়াত করার কথা। আমি উঠে তুফার কাছে গেলাম। তুফা আয়নার সামনে বসে আছে। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কে আপনি? এটা কেমন প্রশ্ন? তুমি ভালো করেই জানো আমি কে, আর এমন প্রশ্ন করলে যে? হঠাৎ করছি কারণ কাল যারা আমাদের রাস্তায় বাজে কথা বলেছিল তারা তারা সবাই মারা গেছে। কি? কিছু না বোঝার ভান করে বললাম। কিভাবে এমন হলো? তুমি কিভাবে জানলে? খবরে দেখলাম। ও, কিন্তু আমি এসব কিছুই জানি না। ওকে, আপনি বসুন, আমি চা দিচ্ছি। ওকে। তারপর চা খেয়ে অফিসে চলে গেলাম। এভাবে আরও 1 সপ্তাহ চলে গেল। আজ মা আর আপু মামার বাড়ি থেকে চলে আসছে। আমারও রাতে আসতে অনেক দেরি হলো, যদিও মা আর আপু যতদিন ছিল না ততদিন দেরি করিনি। আজ আপু ফোন দিয়ে বলল বাসায় চলে আসছে, তাই দেরি করে ফিরলাম। কলিং বেল দিতেই মা এসে দরজা খুলে দিল। আমি কিছু বলার আগেই মা বলল, কি করিস এত রাত পর্যন্ত বাসায়? তুফা একা, তাও তুই এত রাতে বাসায় আসছিস। তুই কি কখনো ভালো হবি না? মা তুমি ভুল বুঝছো। আসলে আর কিছু বলতে না দিয়েই বলতে শুরু করলো। কি ভুল বুঝতেছি আমি? আমাদের আওয়াজ শুনে আপু আর তুফা চলে এলো। আমি দেরি করিনি তো এতদিন। হ্যাঁ মা, দেরি করে আসে না, আজই আসলো দেরি করে। আপনারা যতদিন ছিলেন না ততদিন তাড়াতাড়ি চলে আসছে। ঠিক আছে তাহলে, আমি তো মনে করছি প্রতিদিন দেরি করে আসছিস। বাদ দাও, অনেক ঘুম পাইছে, ঘুমাবো। ভাত খাবি না? না, বাইরে নাস্তা করেছি, এখন খিদে নেই। তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। তারপর আমি রুমে চলে আসলাম। তুফাও আসলো। আপনার কি হলো? কিছু খেলেন না যে? খিদে নেই তাই খাইনি। ওকে, ঘুমান। তোমরা খাইছো? না, আপনি এলে সবাই খাবে বলছে। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তোমরা সবাই খেয়ে নাও। আপনি না খেলে আমি কিভাবে খাবো? দেখো, এত আলগা পিরিত দেখাইও না। যাও খেয়ে আসো। হঠাৎ আপনার কি হলো? কিছু না, যাও তো। তারপর তুফা চলে গেল। আমি গিয়ে শুয়ে পড়লাম। রাতে আর কি হয়েছে মনে নেই। সকালে ঘুম ভাঙতেই বুকের মাঝে ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি তুফা আমার বুকের উপর। প্রচণ্ড রাগ হলো আমার। ঘুম ভাঙিয়ে দিলাম এক চর। আমার চর খেয়ে তুফার ঘুম ভেঙে গেল। কি হয়েছে? তোর সমস্যা কি? হ্যাঁ, তোকে কতবার বলেছি কখনো স্বামীর অধিকার পাবি না, তাও কেন এত জোর করিস? সরি, আসলে রাতে। আর একটা কথাও বলবি না, যা আমার চোখের সামনে থেকে এক্ষুনি যাবি। তারপর তুফা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও রেডি হয়ে বাইরে চলে এলাম। যদিও আজ অফিস খোলা, তাও আমি আজ অফিস যাব না, কারণ কাল রাতে বাসায় আসার আগে নাবিলের সাথে ঝগড়া হয়েছে। অনেক বেশি রেগেছিলাম। বন্ধু বলে বেশি কিছু করিনি, অন্য কেউ হলে লাশ ফেলে দিতাম। অফিস থেকে ছুটি দেওয়ার পর বাজারে আড্ডা দিচ্ছিলাম, তামিম, রাশেদ, নাবিল আর আমি। ওখানে কথার মাঝখানে বউয়ের কথা আসলো, কে কেমন সুন্দর, কার কেমন গুণ ইত্যাদি। তখন নাবিল আমাকে ইঙ্গিত করে তুফাকে নিয়ে খারাপ কথা বলেছিল। বন্ধু মহলে যেমন হয় আর কি। আমি তাকে নিষেধও করেছিলাম এসব কথা না বলতে, তাও সে শোনেনি। তাদের সাথে রাগ করে দোকান থেকে সিগারেট নিয়ে খেয়ে বাসায় আসলাম। তারপর বাসায় গিয়ে তুফার সাথে রাগারাগি, সকালে উঠে তুফাকে চর মারা, তারপর অফিসে না গিয়ে বাইরে চলে আসা। সকালে কিছু না খাওয়াই খিদে লেগেছে, তাই হালকা নাস্তা করে নিলাম। খিদে যেমন পেয়েছে তেমন খাওয়া হয়নি, তেতো লাগছিল। তারপর 12টার দিকে বাসায় আসলাম। কলিং বেল চাপ দিতেই মা দরজা খুলে দিল।
মায়ের মুখ দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে, কিন্তু রাগটা কার উপর ঝাড়বে কে জানে। কোথায় গিয়েছিলি সকাল সকাল? বাইরে। নাস্তা করছিস? হুম। তুফাকে কি বলছিস? কই কিছু না তো। তাহলে সকাল থেকে কেন কিছু খাচ্ছে না, কেন কান্না করতেছে? জানি না, আমি রুমে গেলাম, তারপর রুমে চলে আসলাম। আমার পিছু আপু এলো। কিছু বলবে? বলো। তুফাকে কেন থাপ্পড় মারলি? ইচ্ছে হলো তাই মারলাম। এটা কেমন কথা? জানিস কাল রাতে তোর জ্বর উঠেছিল? আমার জ্বর? কই না তো। তুই কেমনে জানবি? কাল রাতে শুয়ে পড়ার পরে তো তোর জ্বর আসছিল। সারা রাত জেগে থেকে তুফা তোর সেবা যত্ন করেছে, মাথায় জলপট্টি দিয়ে জ্বর কমাইছে। সারা রাত বেচারি চোখের পাতা দুটো এক করতে পারেনি, আর তুই ওকে জ্বর দিলি? কি? আমি তো এসবের কিছুই জানি না। কেমনে জানবি? তোর অনেক জ্বর উঠেছিল, তাই তো তুই কিছুই বুঝতে পারিসনি। সরি আপু, আসলে আমি সত্যি বুঝতে পারিনি। আমাকে সরি বলে কি হবে? তুফাকে বল। তুফা কোথায়? আমার রুমে, সকাল থেকে কিচ্ছু খাইনি। ওকে, আমি দেখছি। তারপর আমি আপুর রুমে গেলাম, গিয়ে দেখি তুফা শুয়ে আছে। আমি আপুর রুমের দরজা বন্ধ করলাম। দরজা অফ করার আওয়াজ শুনে তুফা দরজার দিকে তাকালো। দরজায় আমাকে দেখে আবারও উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। আমি তুফার কাছে গিয়ে বসলাম, তারপর তুফাকে বললাম, সরি, আম রিয়েলি সরি। আসলে আমি বুঝতে পারিনি কি হলো। সরি প্লিজ। দেখো, আমার ভুল হয়েছে, প্লিজ এভাবে কথা না বলে থেকো না প্লিজ। আপনার সাথে কোনো কথা নেই। সত্যি আমি বুঝতে পারিনি। তো আমি কি করব? খাওনি কেন? ইচ্ছে করছে না তাই খাইনি। জানতো, বিরক্ত করবেন না। ইচ্ছে হচ্ছে না মানে? চলো এখন খেয়ে নেবে। বলছি তো, বিরক্ত করবেন না। আমি বিরক্ত করতেছি তোমায়? জানি না। সত্যি আমি বুঝতে পারিনি। তুমি যখন আমার বুকের উপর শুয়ে পড়লে তখন আমার মাথায় রাগ উঠে গিয়েছিল, তাই চড় মেরেছি। সরি তার জন্য। কেন এসেছেন এখানে? চলো খেয়ে নিবে। না, খাবো না। তাহলে আমিও খাবো না। কি? আপনি এখনো খাননি? না, সকালে কিছু নাস্তা করেছিলাম, এখন পর্যন্ত আর কিছুই খাইনি। চলুন তাহলে খেয়ে নেবেন। না, আমিও খাবো না, তুমি যদি না খাও। যদি আপনি খাইয়ে দেন তাহলে আমি খাবো। এটা কিন্তু ঠিক না। ঠিক ভুল বুঝি না। আপনি রুমে যান, আমি খাবার নিয়ে আসছি। ওকে। তারপর তুফা খাবার আনতে চলে গেল। আমি আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর তুফা খাবার নিয়ে আসলো। তুফা খাচ্ছে না, আমাকেই খাইয়ে দিতে হবে। কি আর করার, খাইয়ে দিলাম। আমিও হালকা করে খেয়ে নিলাম। যদিও তুফা খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। দুজনের খাওয়া শেষে তুফা বাকি খাবারগুলো নিয়ে নিচে চলে গেল। আমি রুমে বসে থাকলাম। কিছু সময় পর ফোনে কল আসলো। রিসিভ করে সালাম দিলাম। ফোন করেছে বস। কি করছেন? তেমন কিছু না বস, একটু অসুস্থ তাই বসে আছি। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, ওষুধ ঠিকমতো খাবেন, আর একবারে সুস্থ হলে অফিসে আসবেন। তার আগে আসার দরকার নাই। ওকে বস, রাখছি। বস অফিসের সবার থেকে আমাকে ভালো জানেন, তাই বস আমাকে অনেক ভালোবাসে। তারপর ফোন কেটে দিলাম। সারাদিন বাসায় বসে থাকলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম, যদিও খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। আমিও না খেলে তুফাও খাবে না, তাই খেলাম। রাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাতও হচ্ছে। তুফা অনেক ভয় পাচ্ছে, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি কি ভয় পাচ্ছ? অনেক। চোখ বন্ধ করে শুয়ে থাকো, তাহলে ভয় পাবে না। অনেক তো ট্রাই করেছি, কিন্তু তাও ভয় হচ্ছে। ওয়েট, একটা পাতলা কম্বল নিয়ে তুফার গায়ে দিলাম। এটা ঝাঁপিয়ে থাক, আর ভয় করবে না। পারি না তো। তাহলে কি করা যায় বলো? এইবার আসছেন লাইনে। আপনি কিছু মনে না করলে আপনাকে জড়িয়ে ধরতে পারি? কয় কি? আপনি তো কাল চড় মেরেছিলেন, তাই অনুমতি নিচ্ছি। হঠাৎ একটা জোরে বজ্রপাতের আওয়াজ হলো, সাথে সাথে তুফা আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। এটা কি হলো? তুফা, অনেক ভয় পাইছো? ঠিক আছে, তুমি এভাবেই শুয়ে থাকো। সত্যি?
হুম। তখন তুফা আরও বেশি করে আমায় জড়িয়ে ধরলো। আমিও কিছু বললাম না। মেয়েটা অনেক ভয় পেয়েছে, কী বা বলবো। তারপর ঘুমিয়ে পড়লাম। এটাই আমার লাইফের প্রথম রাত কোনো মেয়েকে এভাবে জড়িয়ে ধরে ঘুমানোর। নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি নাড়া দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তুফা চা দিল। খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। তুফা কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। আমিও আগ্রহ নিয়ে জানতে চাইনি। অফিসে গিয়ে সোজা বসের রুমে। বস, আসবো? আরে আপনি আসেন আসেন। তা আপনার শরীর ঠিক আছে তো এখন? হুম, এখন ঠিক আছি। তা কি মনে করে আজ বড় লোকের আমার কাছে আসার সময় হলো? আসলে কারণ ছাড়া আমি বসের কাছে যাই না, তাই এমন বলল। একটু জরুরি কথা ছিল, তাই আসলাম। তা তো বুঝতেই পারছি, এমনিতে তো আর আপনি আমার কাছে আসেন না। কালকে একজনের কাছ থেকে জানলাম আমাদের সাথে আরটিএম কোম্পানি কাজ করতে চায়। যদি আমরা তাদের সাথে কাজ করি তাহলে আমাদের কোম্পানি আরও এক ধাপ সামনে যাবে। মানে তাদের সাথে কাজ করলে আমরা মোটামুটি 10 কোটি টাকা লাভ করতে পারবো। তাহলে তো খুব ভালো। আপনি কিভাবে জানলেন? কিছু না বলে একটা হাসি দিলাম। আমার হাসির মানে বস ঠিকই বুঝেছে। তারপর চলে এলাম আমার টেবিলে। দুপুরে হঠাৎ কে যেন ফোন দিয়েছে। আননোন নাম্বার তাই কেটে দিলাম। আবারও ফোন দিল। এবার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তুফা। আসলে আমার কাছে তুফার নাম্বার ছিল না, তাই চিনিনি। কি করেন? এই তো কাজ করছিলাম। আপনি বিজি? না তো, ফ্রি আছি। খেয়েছেন? আর একটু পর খাবো। তুমি খেয়েছো? না, আপনি খেলে তারপর আমি খাবো। তুমি কি যেন বলতে চেয়েছিলে সকালে? হ্যাঁ, বলতে চেয়েছিলাম। কি বলবে বলো? আসলে এই রাতে অনেক ভয় পেয়েছিলাম, তাই আপনাকে জড়িয়ে ধরেছি। সরি। ইটস ওকে। রাখছি। শোনো, হুম। মনে করে খেয়ে নিবা, আর আসতে দেরি হবে। ওকে, রাখছি। তুফার সাথে কথা বলে ফোন কেটে দিলাম। বিকেলে অফিস শেষ করে বাসায় গিয়ে হালকা নাস্তা করলাম। তারপর ঘুরতে বের হলাম। আজকে সবাই নেই, আমি আর রাশেদ বসে আছি একটা ব্রিজের উপর। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করতেই একটা রেস্টুরেন্টে ঢুকলাম। নাস্তা করার মাঝখানে রাশেদের সাথে আমার কথা হচ্ছে। আচ্ছা বন্ধু, একটা কথা বলি। বল। তুই তুফাকে কেন মেনে নিচ্ছিস না? কিভাবে মেনে নিব বল? কেন মেনে নিতে পারবি না? হয়তো তুফার চেহারা একটু কালো, তাই বলে কি চামড়াতে কি বা যায় আসে? আসল ভালোবাসা হৃদয় দিয়ে, চামড়া দিয়ে নয়। আচ্ছা, তুফা কি তোকে ভালোবাসে? অনেক ভালোবাসে। আমিও তাই ভাবছি। আসলে তার লাইফটা নষ্ট করার আমার কোনো অধিকার নেই। হয়তো আমি তাকে মেনে নিতে পারবো না, কিন্তু আমি তো তাকে অনেক কষ্ট দিচ্ছি। এটা হয়তো আমার ঠিক হচ্ছে না। ঠিক বলছিস। তাহলে তুই মেনে নে তুফাকে, ওকে বোঝার ট্রাই কর। ওর ভালো দিকগুলো তুই তুলে ধর, তাইলে তুই ওকে ভালোবেসে ফেলবি। আসলে আমি তুফাকে কখনো স্বামীর অধিকার দেইনি, আর অনেক অবহেলা করেছি, কিন্তু আর করা যাবে না। জানিস, পরশু সারা রাত আমার জ্বর ছিল। তুফা সারা রাত জেগে আমার সেবা করেছে। আসলে মেয়েটার মনুষ্যত্ব বোধ অনেক বেশি, আর আমি চিন্তা করতেছি তুফাকে মেনে নিব। ওয়াও, গুড। এটা তো অনেক খুশির খবর। মেনে নে ভাই। তুই হয়তো 10 জনের সামনে তাকে নিতে পারবি না, কিন্তু তাতে কি আসে। আজ তুফাকে মেনে নিব। সাবাস। তাহলে ভাবিকে মেনে নেওয়ায় আজকের বিলটা তুই দিবি। ওকে। আচ্ছা, তুফাকে একটা ফোন দিই, একটা সারপ্রাইজ দিই, কি বলিস? হ্যাঁ, দিতে পারিস। ওকে। তারপর ফোন বের করে তুফাকে ফোন দিলাম। রিসিভ করার পর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? এই তো আছি বাজারে। শোনো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি? কি সারপ্রাইজ? বলে দিলে ওটা কি আর সারপ্রাইজ হলো? তা অবশ্যই ঠিক। শোনো, তোমার কিছু কাজ আছে। হ্যাঁ বলুন। নুডলস রান্না করতে হবে? করতে পারো, তবে আমার কাজ অন্য কিছু। কি তাহলে? আমার আসতে অনেক রাত হবে, তাই সবাইকে ঘুমাতে বলবে। মানে আপু আর মাকে খাইয়ে দিয়ে ঘুমাতে বলবে, সাথে তুমিও খেয়ে নিবে। আমি এখান থেকে খেয়ে আসব। আমি না আসা পর্যন্ত তারাও না খেয়ে বসে থাকে, তাই কথাটা বললাম। ওকে। আর তুমি একটা নীল শাড়ি পরবে,
কপালে একটা নীল টিপ দিবে। ওকে। আর হালকা করে লিপস্টিক দিবা। আর শোনো, ম্যাচিং করে বাকি সব কিছু পরবা। ওকে, কিন্তু হঠাৎ এইসব কেন? আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, অবশ্য কোনো সন্দেহ আছে? তা না, সন্দেহ থাকবে কেন? ঠিক আছে, সব ঠিক করে নিবা। আর আমি আসলেই দরজা খুলে দিবা। কলিং বেল দিব না কিন্তু, ফোন দিব। ওকে। ওকে, রাখছি। তারপর ফোন কেটে দিলাম। রাশেদের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে হাসছে। কি হলো, হাসছিস কেন? এমনি হাসি। তুই এত রোমান্টিক হলে কবে? কখনো মনে হয় না আমি আনরোমান্টিক ছিলাম। তা অবশ্য ঠিক, কিন্তু এত রোমান্টিক ভাবা যায়? আজ একটু বেশি রোমান্টিক। কই, জান্নাতের সাথে তো এত রোমান্টিক কখনো হোসনি। ওটাতে ছিল গার্লফ্রেন্ড, আর এটা বউ, বুঝিসই তো। তা অবশ্য ঠিক। আচ্ছা, এখন কি করা যায় বলতো? আসলে আমি বুঝতেছি না কিভাবে তাকে মেনে নেওয়ার কথাটা বলবো। তোদের মাঝখানে তো আর কেউ থাকবে না, একটা কাজ করতে পারিস। কি? কতগুলো গোলাপ নিয়ে তাকে বলতে পারিস তুই তাকে মেনে নিয়েছিস। এখন কয়টা বাজে? মাত্র 11টা। এত রাতে গোলাপ কোথায় পাবো? একটা কাজ করি, আমার কাছে একজনের নাম্বার আছে, তার দোকান আছে, হয়তো তার কাছে পাবো। যদি তার দোকান বন্ধ থাকে? আগে ফোন দিয়ে দেখি। ওকে, দেখ পারা যায় কি না। তারপর রাশেদ ফোন দিল, জানতে পারলো দোকান মাত্র বন্ধ করছে। আবার খুলতে বল, আমরা যাই। লোকটাকে বলে দিল। তখন দোকান আবার খুলল। আমরা চারপাশে দেখছি কোনো রিক্সা পাই কিনা। একটা পেলাম অনেক খুঁজে। লোকটাকে দেখে আমি অবাক। এটাই তো সেই লোক যার রিক্সায় করে তুফাকে নিয়ে বের হয়েছিলাম। মামা, চলো সামনে। মামা আপনি? চলো। মামা আজকেও কি ঘুরবেন? না, একটা দোকানে যাব। ওকে মামা। কিছু সময় পর রিক্সা নিয়ে থামলো সেই দোকানটার কাছে। আমরা নামলাম। রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে আমরা ভেতরে চলে গেলাম। কয়টা গোলাপ নিব? 4-5টা নে। আঙ্কেল, 4টা গোলাপ দিন। একটা বকুল ফুলের মালা আর একটা ভালো মানের ফুলের তোড়া দিন। এতগুলো? সমস্যা নেই। তারপর ফুলের তোড়া নিয়ে রিক্সা করে বাসায় চলে আসলাম। আগে রাশেদ নেমে গেছে তার বাসার সামনে। আমি রিক্সা নিয়ে আমার বাসায় চলে এলাম। রিক্সা থেকে নেমে, মামা এই নাও ভাড়া। মামা ভাড়া দিতে হইব না, আগের বার তো অনেক টাকা দিছেন। আরে কি বলেন মামা, এই নিন। ভাঙতি নাই তো? লাগবে না মামা, পুরোটাই রেখে দিন। জোর করে রিক্সাওয়ালাকে 500 টাকা দিয়ে চলে আসলাম। দরজার সামনে দাঁড়ালাম। কলিং বেল দিতে গিয়েও দিলাম না। তুফাকে ফোন দিলাম। তুফা এসে দরজা খুলে দিল। চলো রুমে যাই বলে হাত ধরে টেনে নিয়ে আসলাম। তুফাকে ভালো করে দেখে আমি অবাক। এ তো দেখি নীলপরীর মতো। নীল শাড়ি পরেছে, সাথে নীল ব্লাউজ। যা লাগছে না, উফস। কি হয়েছে, এভাবে টেনে আনলেন কেন? একটু অপেক্ষা করো, সব বলছি। এই ফুলগুলো কি জন্য? তোমার জন্য। কিন্তু কেন? প্রথমত ক্ষমা করবে এতদিন এত অবহেলা করার জন্য। আসলে আমি তোমার ভেতরটা কখনো বুঝতে চাইনি। আসলে আমি ইদানিং ফিল করেছি মানুষের চামড়াতে কিছু যায় আসে না। আসল ভালোবাসা হৃদয় দিয়ে হয়। আমার গত পরশুর থেকে নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে। যে মেয়েটা সারা রাত জেগে আমার সেবা করে, সে মেয়েটা আমার বুকের উপর শুতেই পারে। তাই বলে আমার মারা ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি তুফা। আমি চাই তোমাকে বউয়ের মর্যাদা দিতে। তুমি কি আমাকে একটা সুযোগ দিবে? এই বলে ফুলের তোড়া বাড়িয়ে দিলাম। সত্যি ভালোবাসবেন তো? অনেক, যদি তুমি সুযোগ দাও। জানেন, ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিতে নেই, তাই আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না। আমি তো আপনাকে অনেক ভালোবাসি, তাই আপনাকে সুযোগ না দিয়ে কোনো উপায়ই নেই। কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমাকে অনেক ভালোবাসতে হবে, আমার সব আবদার পূর্ণ করতে হবে। ওকে, রাজি। তাহলে আমিও। তাহলে ফুলগুলো নাও। শিওর। বলে তুফা ফুল নিল আর সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। এটা কি হলো? কোনটা কি হলো? এভাবে জড়িয়ে ধরলে তো দম বন্ধ হয়ে যাবে। আচ্ছা শুনো না।
বলো। লজ্জা করছে। বুঝেছি, জড়িয়ে ধরে আছো তাই লজ্জা করছে তো। উফ, কিছুই বুঝে না। তাহলে বুঝিয়ে বলো। আমার লজ্জা করছে। তাহলে কি আর করার, ঘুমিয়ে পড়ো। কি যে করি? কি করবে? দেখাচ্ছি কি করব। এই বলে তুফা আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আর কি, বাকিটা ইতিহাস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তুফা আয়নার সামনে চুল খোলা রেখে বসে আছে। ভেজা ভেজা চুল, হালকা হালকা পানি চুল থেকে ঝরে তুফার গায়ে পড়ছে। আমি আস্তে করে উঠে তুফাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমার পেছন থেকে জড়িয়ে ধরাই তুফা হালকা কেঁপে উঠল। তুফা আয়নার দিকে তাকিয়ে বলল, কি হলো মিস্টার, আজ হঠাৎ এত রোমান্টিক? বউয়ের সামনে একটু রোমান্টিক না হলে হয়? হয়েছে, আর রোমান্টিকতা দেখাতে হবে না, ফ্রেশ হয়ে নিন। ওকে মহারানী। তারপর গোসল করে নিলাম। বাইরে এসে দেখি তুফা চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চা খেয়ে অফিসের জন্য রেডি হচ্ছিলাম। তুফা এসে টাই পরিয়ে দিল, চুল ঠিক করে দিল। ঠিক আছে, এখন অফিস যাই? যাই না, বলুন আসি। ওকে, এখন আসি। আমার কিন্তু আপনার সব পূরণ হচ্ছে না। আমি বুঝলাম তুফা আসলে কি বলতে চাচ্ছে। ওকে, আবদার পূরণ করতেছি বলে সামনে যেতেই তুফা পেছোতে লাগলো। এভাবে যেতে যেতে একসময় তুফা দেয়ালে লেগে গেল। আমি তুফার মুখের বাম পাশে হাত দিতেই তুফা চোখ বন্ধ করে ফেলল। আমিও দেরি না করে তুফার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম আর কানের কাছে ফিস ফিস করে বললাম, ভালোবাসি। তুফা এখনো চোখ খোলেনি। কি হলো, চোখ তো খোলো। তারপর তুফা চোখ খুলেই আমাকে জড়িয়ে ধরল। আমিও খুব ভালোবাসি আপনাকে। ঠিক আছে, এখন আসি। আর একটু জড়িয়ে ধরে থাকি না? উফ, আমার বউটাও দেখি অনেক রোমান্টিক। দেখতে হবে তো কার বউ। তাই না? ওকে, আসছি বলেই কপালে আরেকটা চুমু দিলাম। এটা কি হলো? কোনটা? আবার কেন? খারাপ লাগছে বুঝি? খারাপ লাগবে কেন, বরং ভালোই লাগছে। তাহলে আরেকটা দিই? না না, আর না। ওকে, তাহলে আসছি। দুপুরে ফোন দিব। ওকে। তারপর চলে এলাম অফিসে। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তুফা ফোন দিলে আমি ফোন রিসিভ করলাম। কি করেন? আজ অনেক কাজ, তাই কাজ করছিলাম। তাহলে রাখছি। কাজ তো শেষ, একটু কথা বলি। খেয়েছেন? আর 10 মিনিট পর খাবো। খাওয়া শেষে ফোন দিবেন। আরে একটু প্রেম তো করতেই পারি নাকি? একদম না, অফিস টাইমে কোনো প্রেম চলবে না। ওকে, রাখছি তাহলে। শুনুন। বলো। লাভ ইউ সো মাচ। তারপর ফোন কেটে দিলাম। এরপর খেতে চলে গেলাম। খাওয়া শেষে তুফাকে ফোন দিয়ে জানিয়ে দিলাম আমি খেয়েছি, নয়তো তুফাও খাবে না। এভাবে প্রতিদিন অফিসে যাওয়া আসা, প্রতিদিন তুফার ডাকে ঘুম ভাঙা, তার আবদার পূরণ করে অফিসে আসা, অফিস শেষে বাসায় গিয়ে তুফার সাথে গল্প করা, আর মাঝে মধ্যে ভালোবাসা আদান প্রদান করা। এই নিয়ে প্রায় আরও 2 মাস চলে গেল। একদিন অফিসের কাজ শেষ করে বাসায় গেলাম। তেমন কোনো কাজ ছিল না, তাই দুপুরে বাসায় চলে গেলাম। দেখলাম তুফা শুয়ে আছে। আমি আস্তে করে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তুফা আমার দিকে না তাকিয়েই বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে? আমার প্রতিটি স্পর্শ তুফা খুব ভালো করেই চেনে। তেমন কোনো কাজ ছিল না, তাই চলে এলাম। কিন্তু তুমি এই অবেলায় শুয়ে আছো কেন? এমনি, কিছু ভালো লাগছে না। তুফাকে ছেড়ে দিয়ে বললাম, কিছু ভালো লাগছে না মানে? তুমি ঠিক আছো তো? জানি না, আপনি অফিসে যাওয়ার পর আমি ঘুমাইছিলাম, তখন একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। ও, এই জন্য মন খারাপ? চিন্তা করো না, স্বপ্ন তো সত্যি হয় না। এটা অন্য স্বপ্নের মতো না, আমার খুব ভয় করছে। আহা, চিন্তা করতে হবে না তোমাকে, স্বপ্ন সত্যি হয় না। তা কি স্বপ্ন দেখলে? আমি স্বপ্ন দেখলাম আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। সে একটা মেয়ে, আর সে আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমার মনে হয় এই সময় এমন বাজে স্বপ্ন দেখা অশুভ। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো কখনো? কি যাতা বলছো? তোমাকে ছেড়ে যাব কেন? কখনো না। এতটুকু বিশ্বাস আমাকে করতে পারো। তাও আমার খুব ভয় করছে। খেয়েছো? কথা ঘুরানোর জন্য কথাটা বললাম। তুফার চেহারা দেখে মনে হচ্ছে ও সত্যি ভয় পেয়েছে। না, আপনি ফোন দিলে খেতাম।
আর এখন তো চলে এসেছেন, একসাথেই না হয় খাবো। ঠিক আছে, একসাথে খাবো। আপু আর মা খেয়েছে? একটু আগে খেয়েছে, আমাকেও অনেক জোর করছিল ওনাদের সাথে খেতে, কিন্তু আমি খাইনি। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। না না, আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। আপনি কষ্ট করবেন কেন? এটা আর কি কষ্ট হলো বলো? তুমি বসো চুপচাপ, আমি আসছি। আমি নিচে গেলাম, দেখছি আপু বসে বসে টিভি দেখছে। আপু একটু রান্নাঘরে আসো তো। তুই বস, আমি খাবার দিচ্ছি। আপু মনে করেছে টেবিলে খাবো। না না, তুমি প্লেটে করে দাও, তুফাও খায়নি, আর তুফার শরীরটাও ভালো নেই, তাই গিয়ে ওর সাথেই খাবো। ওকে, 5 মিনিট দাঁড়া, বেড়ে দিচ্ছি। তারপর আপু ভাত আর তরকারি দিল, আমি নিয়ে রুমে চলে এলাম। আপনি কষ্ট করতে গেলেন কেন? কই কষ্ট? আরে এসব কষ্ট না, ভালোবাসা, বুঝছো? অনেক ভালোবাসেন তাই না আমাকে? অনেক। আচ্ছা হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আমি তুফাকে খাইয়ে দিলাম, তুফা আমাকেও খাইয়ে দিল। আমাদের মাঝে প্রায় এমনই খাওয়া দাওয়া হয়। খাওয়া শেষে তুফা বলল, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? তা কি সারপ্রাইজ? বলা যাবে না, রাতে বলবো। ওকে, তোমার ইচ্ছে। আচ্ছা, আপনার কি কিছুই মনে নেই? কি মনে থাকবে? ওকে, রাতে বলবো। ওকে। তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম। বিকেলে বের হলাম, আজকে রাশেদ নেই। ইমনের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে প্রায় রাত 9টা বেজে গেল। ফোন বের করে দেখি 5 বার কল দিয়েছে তুফা, আর 2টা দিয়েছে আপু। আমি আর 7-5 না ভেবে বাসায় চলে এলাম। দেখলাম আপু কি যেন করছে। আপু কি করছো? ফোনটা সাইলেন্ট ছিল তাই বুঝিনি। ঠিক আছে, রুমে যা। ওকে, গেলাম। রুমে এসে দেখি তুফা নীল শাড়ি পরেছে। কি হলো আজ, এত সুন্দর করে সাজছো কেন? বলছি না একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ বলেছিলে, কিন্তু কি? এখন না, আরো পরে বলবো। কখন বলবা? এতক্ষণ তো না শুনে থাকতে পারলেন, আর কিছুক্ষণ না হয় চুপ করে থাকেন। ওকে। ঠিক আছে, আপনি বসুন, আমার কিছু কাজ আছে। ওকে। তারপর ল্যাপটপটা বের করে অফিসের কিছু কাজ করলাম। কাজ শেষ করে দেখি প্রায় 11টা 20 হয়ে গেছে, কিন্তু তুফা বা কেউ একটু ডাকলো না। 7-5 না ভেবে নিচে গিয়ে দেখি তুফা এখনো কি যেন করছে। এত রাত পর্যন্ত কি করছো? আর কিছু নাই, প্রায় সব কাজই শেষ। তো আমার সারপ্রাইজটা কি বলো? আহা, এখন না, আরো পরে। এরপর তুফা আমাকে রুমে গিয়ে রেডি হতে বলল। আমি বললাম, রেডি হব মানে? এত রাতে কোথায় যাব? কোথাও যাব না, আপনি রুমে যান, আমি বলছি। ওকে। তারপর আমি রুমে চলে আসলাম। তখনই তুফা ফোন দিয়েছে। একটু আগেই তো নিচে থেকে কথা বলে আসলাম, তাও আবার ফোন। আমি ফোন রিসিভ করলাম। বলো। আলমারিতে একটা নীল শার্ট আছে, পরে নিন। মনে করেন কোথাও যাচ্ছেন। এত রাতে এসব কেন? যা বলছি করুন। ওকে। তারপর কাপড় পরে নিলাম। রাত 11টা 50 প্রায়। কি হলো, এতক্ষণ লাগে? পড়ছি তো। তুমি কোথায়? আমি আছি, আপনাকে মেসেজ দিয়ে যা বলবো তাই করবেন। মানে কি সবের? ভালোবাসা, বুঝেন তো নাকি? বুঝি তো, কিন্তু। কোনো কিন্তু না, আমি কিন্তু আপনার বউ, কোনো প্রেমিকা না, আর জান্নাতের মতো করব না। মানে কি? তুমি এসব কেমনে জানো? বলা যাবে না, রাখছি। কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল, সাথে সাথে মেসেজ দিল, একটু ছাদের উপরে আসেন প্লিজ। আমি আর কি করব, গেলাম ছাদের দিকে। কিন্তু এ কি, এখানে তো একটা লাইট থাকার কথা, ওটা নিভানো কেন? আমি ফোন বের করে লাইট জ্বালালাম, সাথে সাথে চারপাশ আলোকিত হয়ে উঠল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমারই তো মনে নেই আজকে আমার জন্মদিন। গিয়ে তুফাকে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখছে, ছাড়ুন। আমার তো মনেই ছিল না এখানে যে আরও কেউ আছে। লজ্জা পেয়ে তুফাকে ছেড়ে দিলাম। পাশে তাকিয়ে দেখি মা, আপু, রাশেদ, তামিম সবাই আছে। তোরাও আছিস? তোর জন্মদিনে না থাকলে কি হয়? আমারই তো মনে ছিল না। হয়েছে, এবার কেকটা কাট। শিওর। আমি কেকের সামনে গিয়ে প্রথমে বাতিতে ফু দিলাম। সবাই একসাথে বলে উঠল হ্যাপি বার্থডে টু ইউ। আমি তাদেরকে থ্যাংক ইউ দিলাম।
তুফা আমাকে কেক খাইয়ে দিল, আমিও তাকে খাইয়ে দিলাম। তারপর মাকে, তারপর আপুকে, সবাইকে কেক খাইয়ে দিলাম। সবাই অনেক আনন্দ করলাম। সব আয়োজন যখন শেষ, আমি তুফাকে বললাম, আমার জন্মদিন, অথচ আমারই মনে নেই, তোমাদের কেমনি মনে থাকলো? ভালোবাসার মানুষের জন্মদিন কি ভোলা যায়? তা ঠিক, এত আয়োজন কিভাবে কখন করলে? আমরা কি ঘাস কাটছি নাকি দুপুর থেকে এখানে? তোদের অনেক ধন্যবাদ রে। ধন্যবাদ না দিলেও চলবে, কাল ট্রিটটা দিয়ে দিস। শালা, সব সময় শুধু তোর ট্রিট লাগে, তাই না? হ্যাঁ, লাগবেই তো ট্রিট। কাল সকালে সবাইকে আমি রান্না করে খাওয়াবো। আমি মনে মনে বললাম, এটা কি আমার বউ নাকি ওদের উকিল? ওকে ভাবি, আপনি যা বলবেন। আমরা কি ফেলতে পারি? আচ্ছা, আমরা নিচে যাই। তুফা আর তুই গল্প কর। কানের কাছে গিয়ে বললাম, তাড়াতাড়ি ভাগ, একটু রোমান্স তো করতে দে নাকি। এটা তাহলে সবাইকে বলি। শালা ফুট বলে দৌড়ানি দিলাম হালকা করে। তারপর সবাই নিচে চলে গেল। ছাদে এখন তুফা আর আমি। কেমন দিলাম সারপ্রাইজটা? অসাধারণ, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখো না, আজ কত সুন্দর চাঁদ উঠেছে। অনেক সুন্দর বলে তুফা সেদিকেই তাকালো। তখনই আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। জানেন, আমার অনেক ভয় করছে। এখনো কি তুমি সকালে সেই বিষয়টা নিয়ে চিন্তা করতেছো? এসব চিন্তা বাদ দাও, তেমন কিচ্ছু হবে না। আপনার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। সত্যি? কি সারপ্রাইজ? সেটা কাল বলবো। না না, এখন বলতে হবে। আচ্ছা বলছি, কিন্তু আমার লজ্জা করে। কি এমন সারপ্রাইজ যে এটা আমাকে বলতে লজ্জা করতেছে তোমার? চোখ বন্ধ করুন, তারপর বলবো। ওকে, বন্ধ করলাম, এবার বলো। আমার শাশুড়ি দাদি হতে যাচ্ছে। বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সত্যি? সত্যি। বিশ্বাস না হলেই দেখুন। বলে তুফা আমার হাত তুফার পেটের উপর রাখলো। আমি তুফার পেটে হাত দিয়ে যা বুঝলাম, সত্যি আমি বাবা হতে যাচ্ছি। তুফা, আমি আজ কত খুশি তা তোমাকে বোঝাতে পারবো না। আমি জানি না বাবা হওয়ার আনন্দ কেমন হয়, শুধু এতটুকু জানি আমি আজ সবচেয়ে বেশি খুশি। আই লাভ ইউ সো মাচ তুফা। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আজকের এই দিনটা উপহার দেওয়ার জন্য। কিন্তু আমার তো ধন্যবাদ চাই না। আমার ফ্রেন্ড রাতে ট্রিট চাইলো, আমার অন্য কিছু চাই। বলো কি চাও? আজকের এই দিনে যা চাবে তাই পাবে। বলো কি লাগবে? রিং, হার, আংটি, বলো কি লাগবে বলো। আরে না, আমার এমন কিছু লাগবে না। তাহলে কি লাগবে? আমার বলতে লজ্জা করছে। আমার সামনে লজ্জা? এটা কি ভাঙাতে হবে? দাঁড়াও, ভাঙতেছি। বেশি কিছু করিনি, মাত্র একটা লিপ কিস দিলাম। এইটা কি হলো? লজ্জা ভাঙালাম? এইভাবে হবে না, আরো বেশি ভাঙাতে হবে। এটাই তাহলে তোমার চাওয়া? ওকে, চলো রুমে যাই, ইচ্ছে মতো আদর করব। আমি হেঁটে যাব না, কোলে তুলে নিন। তা কি আর বলতে হয়? বলে তুফাকে কোলে নিলাম, যদিও হালকা ভারী, কোনো ব্যাপার না। তুফাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে গেলাম। তারপর বেডে শুইয়ে দিলাম, কপালে একটা চুমু এঁকে দিলাম। বাকিটা আপনি বিয়ে করে বুঝে নিন। সকালে ঘুম ভেঙে দেখি তুফা কোরআন পড়ছে। আমিও মনোযোগ দিয়ে শুনলাম। চা এনে দিল, খেয়ে অফিসে গেলাম। অফিসের কাজ শেষে বাসায় আসলাম। ড্রয়িং রুমে আপু বসে আছে, ফোনে কথা বলছে। আপুকে বিরক্ত না করে রুমে গেলাম। তুফা বসে আছে। কি করছো? ভাবছিলাম। কি এত ভাবছো? আমাদের সন্তানের নাম কি রাখবো? হ্যাঁ, তাই তো, কি রাখা যায়? আপনি বলুন। ওকে, আগে জানতে হবে মেয়ে হয় না ছেলে? মেয়ে হবে। তুমি কেমনে জানো? পরশু আপনি বলেছেন না আপুকে নিয়ে হসপিটালে যেতে, তখন দেখলাম। ও, তাহলে দেখেই আসলে? ওকে, তাহলে কি রাখা চাই আমাদের মেয়ের নাম? যাই রাখুন, শেষে কিন্তু মেঘলা থাকতেই হবে। ওকে, তাহলে তুফা হাসান মেঘলা রাখি। নামটা সুন্দর, রাখা যায়। ওকে, এটাই রাখবো। ওকে, চা খাবেন? না, চা খাবো না, মিষ্টি খাবো। ফ্রিজে তো মিষ্টি নেই। ফ্রিজে নেই তো কি হয়েছে, আমার সামনে তো আছে। সামনে মানে কই? কেন, তোমার কাছে আছে তো মিষ্টি,
কই আমার কাছে নাই তো। ওকে, আমি দেখাচ্ছি। চোখটা বন্ধ করো। ওকে। চোখটা বন্ধ করতে দেরি, তুফার ঠোঁটে চুমু খেতে দেরি না। এইটা কি হলো? মিষ্টি খেলাম। আপনি কিন্তু অনেক দুষ্ট হয়ে যাচ্ছেন। বাসায় এত ভালো বউ থাকলে কি আর চুপ করে থাকা যায়? ঢং যত। ঠিক আছে, একটু বের হব। মাত্র আসলেন, কোথায় যাবেন? একটু বাজার থেকে ঘুরে আসব। ওকে, সাবধানে যাবেন। এভাবেই আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্য দিয়ে দিন চলতে লাগলো আরও কয়েক মাস। তুফার অনেক কেয়ার করা 3 বেলা আমি হাতে তুলে খাইয়ে দিই। তুফার শরীরের মধ্যে আমার বাচ্চার বেড়ে ওঠা, এই নিয়ে গেল কয়েক মাস। এই কয়েক মাস তুফার অনেক কেয়ার করেছি, কখনো কাজ করতে দেইনি। বলতে গেলে অনেক বেশি ভালোবাসছি তুফাকে। আজ হঠাৎ তুফার অনেক মাথা ব্যথা করছে, সাথে পেটও ব্যথা করছে। ডাক্তার বলেছে আজকে আমাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে, তাই তুফাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার রুহি তুফাকে দেখে বলল রোগীর অবস্থা খারাপ, জরুরি অপারেশন করতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, বুঝতেছি না কি করব। ডাক্তার তাড়াতাড়ি তুফাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, কিন্তু রুমে ঢোকানোর আগে তুফা সবাইকে থামিয়ে দিয়ে আমাকে কি যেন বলতে ডাকলো। আমি তুফার কাছে গেলাম। তুফা ঘেমে পুরো ভিজে গেছে, দেখে বোঝা যাচ্ছে তুফার অনেক কষ্ট হচ্ছে। আমি তুফার মুখের কাছে যেতেই তুফা বলল, আপনাকে অনেক ভালোবাসি, আমার মেয়েটাকে দেখে রাখবেন। সেদিন আমি কিছু বলতে পারিনি। তুফার এমন অবস্থা দেখে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। তুফাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার রুহি সহ তার সহকর্মীরা বাইরে বের হলো। আর একজন সহকর্মীর কোলে একটা সুন্দর বাচ্চা নিয়ে বের হলো। তাদের বের হওয়া দেখে আমি বললাম, ডাক্তার, আমার বাচ্চা আর তার মা ঠিক আছে তো? হ্যাঁ, আপনার বাচ্চা ঠিক আছে, কিন্তু নিয়তিকে তো মেনে নিতেই হবে। কি বলছেন ডাক্তার? আমার বউ ঠিক আছে তো? সরি, আমরা যত সম্ভব ট্রাই করছিলাম, কিন্তু আমরা ওনাকে বাঁচাতে পারিনি। সরি। না ডাক্তার, এটা হতে পারে না। নিজেকে সামলান, নিয়তি মেনে নিন। কি সামলাবো আমি? কেঁদে কেঁদে বসে গেলাম হসপিটালের মাটিতে। এ কি হয়ে গেল? আপু আমার কাঁধে হাত দিয়ে আমাকে শান্ত করার ট্রাই করছে। আমি সেদিন চিৎকার করে কেঁদেছিলাম। শুনেছিলাম পুরুষরা সহজে কাঁদে না, কিন্তু আমি সেদিন কেঁদেছিলাম। অনেক অবহেলা করেছিলাম তুফাকে। শেষে সব ঠিকও হয়ে গিয়েছিল, তাও তুফা আমাকে ছেড়ে চলে গেল। 5 বছর পর আজ তুফার বলা সে কথাগুলো খুব মনে পড়ছে। তুফার স্বপ্ন দেখেছিল আমি নাকি তাকে ছেড়ে যাব। আজ তার কথা সত্যি হলো। তবে আমি তাকে ছেড়ে যাইনি, সে আমাকে ছেড়ে গেছে। সরি রে তুফা, আমি তোমাকে বুঝতে হয়তো অনেক দেরি করে ফেলেছিলাম। পারলে আমায় ক্ষমা করে দিও। আমি তোমার শেষ বলা কথাগুলো আজও শুনতে পাই প্রিয়। ভালো থেকো, আমার উপর অভিমান করে থেকো না প্লিজ। সত্যি অনেক ভালোবাসি তোমাকে কলিজা। এসবই ভাবছিলাম আর চোখের জল ফেলছিলাম, তখন আমার পাশ থেকে ছোট্ট মেয়েটা বলে উঠল, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে বাবা? আর তুমি এখানে যতবার আসো কান্না করো কেন? আমার মেয়েটা মেঘলা, তাকে স্কুল থেকে নিতে আসছিলাম। তাকে নিয়ে তুফার কবরের সামনে এসেছিলাম। প্রায় সময় পেলেই এখানে আসি, আজও আসলাম। আচ্ছা মামুনি, তুমি না বলো তোমার মাকে দেখবে? হ্যাঁ দেখতে চাই, কিন্তু মা তো সামনে আসে না। মামুনি, তোর আম্মুকে ডাক না প্লিজ। তোর আম্মুকে বল আমরা তাকে ছাড়া কেউ ভালো নেই। আমি তো বলি বাবা, কিন্তু মা তো আমাদের কিছুই বলে না। মা খুব পচা। না মামুনি, তোমার আম্মু অনেক ভালো, পচা না। তুমি ভালো করে ডাকলে ঠিকই তোমার সাথে কথা বলবে। সত্যি তো? নয়তো তুমি ডেকেই দেখো। মা, মা, আমার কথা শুনতে পাচ্ছ? এসো না তুমি আমাদের মাঝে ফিরে। তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। বাবা প্রতি রাতে তোমার ছবি দেখে কান্না করে, আমারও কান্না চলে আসে। তুমি এসো প্লিজ। বাবা, মা তো কথাই বলছে না। কই, বলেছে তো কথা। তুমি কান পেতে শোনো, আমি তো শুনতে পাচ্ছি। ওই বাবা, আমি তো শুনছি না। ভালো করে শুনলে শুনতে পাবে। তোমার মা বলছে
তুমি খুব ভালো, আর তোমার মা আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ওয়াও, কি মজা! মা যদি ফিরে আসে তাহলে আমরা সবাই মিলে কত মজা করব। অনেক। বাবা, মাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলো না। আমার সাথে তোমার আম্মু অনেক রাগ করেছে, আমার কথা তোমার আম্মু শুনে না। তুমি বলো না তোমার আম্মুকে তাড়াতাড়ি ফিরে আসতে। মা, বাবার সাথে আর রাগ করো না প্লিজ। বাবা কত কান্না করে জানো। বাবা তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ ফিরে আসো, প্লিজ। তখনই বৃষ্টি শুরু হলো। বাবা, বৃষ্টি হচ্ছে, চলো বাসায় যাই। আচ্ছা চলো। তুফার কবরের দিকে তাকিয়ে থাকলাম। তুফা, তোমাকে একা রেখে যাচ্ছি, ভয় পেও না। মনে করো আমি তোমার পাশে ছায়ার মতো আছি। যখনই মনে হবে তুমি ভয় পাচ্ছ, আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। আর তোমার না বকুল ফুল খুব পছন্দ? এই নাও বকুল ফুল, সুন্দর করে যত্ন করে রেখো। আজকে আসি। মনে হলো তুফা আমাকে বলল, আমি জানি তুমি আমার পাশে আছো, তাই ভয় হয় না। শুধু বলবো অনেক ভালোবাসি তোমাকে, আমার মেয়েটাকে দেখে রেখো। তুফার বলা শেষ কথাগুলো বারবার আমার কানে বাজে। কি হলো বাবা, আসো না, ভিজে যাবে তো। চলো।